কালে ভদ্রে কলমে মেঘ এসে ভর করতো বলে কেউ আমাকে কবি বলে ডাকতো। এলোমেলো হয়ে যাওয়া জীবন সাদা পাতায় ঢেলে গোছাতে গিয়ে হয়ে গেলাম গল্পকার, ঔপন্যাসিক, আরো কত কি। প্রশ্নপত্র লিখতে লিখতে শিক্ষক, উত্তরপত্র লিখতে লিখতে ছাত্র, প্রেমপত্র লিখতে লিখতে প্রেমিকা, ফর্দ লিখতে লিখতে গৃহিণী, নিদানপত্র লিখতে লিখতে চিকিৎসক, হুকুম লিখতে লিখতে কেরানি, দলিল লেখক, আরো কত কি সব। চরিত্রের মতো নিজের নামটাকেও যথেষ্ট পেঁচিয়ে লিখে অফিসের বড়বাবু, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সব হওয়া গেল। কিন্তু আজ অবধি জানা হলো না ঠিক কি লিখতে জানলে মানুষ হওয়া যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কবিতাটা পড়লাম তার নাম ডেজিগনেশন। আজকে আমাদের অন্তর্জালে অনুনাদের যাকে আমরা ডেজিগনেট করতে চাচ্ছি, সেই ডেজিগনেশন কবিতার কবি নাহিদ আশরাফী আমাদের সাথে উপস্থিত আছেন। বর্তমান সময়ের প্রখ্যাত কবি, গল্পকার এবং সম্পাদক নাহিদ আশরাফী। কেমন আছো বন্ধু? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? আছি। এই সময়টা তো আসলে কারোই ভালো থাকার কথা না। তারপরও অন্যদের ভালো লাগতে গিয়ে হলেও ভালো থাকতে হয়। একদম ঠিক বলেছো। আর আমাদের অনুনাদের বন্ধুরা কেমন আছে? অনুনাদের বন্ধুরা এই মুহূর্তে তারা তারাও ভালো নেই। কারণ হচ্ছে দীর্ঘ 4 মাস 4 মাস তারা ক্লাস হচ্ছে না, আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ। এটা এটা আসলেই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক। আমরা আসলে যত যাই করি না কেন, দিন শেষে আসলে কাছাকাছি আসা বা স্পর্শটাই ভালোবাসি। কাজে সেটা পাচ্ছি না। এই ডিজিটালাইজেশনে হয়তো দূর থেকে একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটাই। সেই স্পর্শ অনুভূতিটা পাচ্ছি না। আর তোমার খবর কি? তোমার মানে প্রথমে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, দর্শকদের সাথে কথা বলবো। আমি তোমার কবিতা দিয়ে শুরু করেছি। আহ, মানে তোমাকে সবাই চেনে জানে, সেজন্য তোমার কবিতাটাই সবার আগে আসলো। তোমার একটা পরিচয়, বড় পরিচয় হচ্ছে তুমি একটা যেটা আমি বলিনি, সম্পাদকের বাইরে, কবির বাইরে, গল্পকারের বাইরে তুমি একজন বড় সংগঠক। এবং তুমি এই মুহূর্তে আহ শিল্প সংস্কৃতির অঙ্গনে, সাহিত্যের অঙ্গনে একটা বড় প্ল্যাটফর্ম তুমি তৈরি করেছো ঢাকায়, যেটার নাম হচ্ছে কবিতা ক্যাফে। এটা শুধু তোমার বলা ভুল হবে, এটা আমাদের প্রাণের একটা কেন্দ্র। কবিতা ক্যাফে নিয়েই আসলে আজকে আমরা আলোচনা প্রথমে শুরু করতে চাই। এবং তোমার কবিতা শুনবো, তোমার অন্যান্য গল্প শুনবো। প্রথমে কবিতা ক্যাফের কথা বলো, যেহেতু তুমি অনুনাদের কথা জিজ্ঞেস করেছো। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু। আসলে কেন জিজ্ঞেস করেছি এটার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে, বুঝতেই পারছো। কারণটা খুব সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে, এই সার্বিক যে একটা ক্রান্তিকাল যাচ্ছে, এই ক্রান্তিকালে যে সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি তৈরি হচ্ছে আমাদের শিল্প সাহিত্যের প্ল্যাটফর্মের জায়গাগুলোতে। এই প্ল্যাটফর্মগুলোতে যা হচ্ছে যে আমরা আহ একে তো এগুলো বরাবরই অলাভজনক প্রতিষ্ঠান, এটা তুমি জানোই। শিল্প সাহিত্যের জায়গাটাই বরাবরই যাকে বলা হয় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। আহ এই জায়গাটাতে এসে না আমরা প্রত্যেকেই হতাশ হচ্ছি এই জন্য যে আমাদের যে সম্মিলনের জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা ধরে রাখতে পারছি না। এবং তুমি নিশ্চয়ই এর মধ্যে দেখেছো যে কবিতা ক্যাফে সহ ঢাকার বেশ কয়েকটি শিল্প সাহিত্যের এইরকম প্ল্যাটফর্ম গুলো বা এই জায়গাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। খোদ কবিতা ক্যাফেও বন্ধ হওয়ার মতোই অবস্থা তৈরি হয়েছিল, এবং আমি বন্ধের ঘোষণাও দিয়ে দিয়ে বাধ্য হয়েছিলাম। কারণ দীর্ঘ টানা 4 মাস আহ মানে এর ম্যানেজমেন্ট বা এর কস্টিংটা চালানো, ইটস টু টাফ এন্ড কমপ্লিকেটেড আমাদের জন্য।
সো বন্ধের ঘোষণা দেওয়ার পরবর্তীতে যেটা হলো, বন্ধ ঘোষণা করার পরে এই যে তোমরা যারা ভালোবাসো, এরকম অসংখ্য অসংখ্য মানুষের হাজারো আহ আবেদন বলতে পারো, ভালোবাসার যে নিবেদন, সেটা হচ্ছে যেটা বন্ধ করা যাবে না। কিন্তু যেভাবেই হোক সেটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক, অথবা কোনো যে কোনো ভাবেই হোক না কেন, এটাকে চালিয়ে রাখতে হবে। তো এরকম হাজারো অনুরোধকে উপেক্ষা করার সাধ্য আমার হয়নি, এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস ঘটেছে, যেটা হচ্ছে আমি আমি খুবই আনন্দিত, এটা বলবো, যে সেটা আমরা যখন এই অবস্থার মধ্যে দিয়ে চলছিলাম, ঠিক সেই সময় আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপারটা দৃষ্টিগোচর হয়েছেন, এবং তারা বিষয়টাকে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জেনে আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং আমাদেরকে তারা কিছুটা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তো এই আশ্বাসটা আমাদের কাছে অনেক বড় একটা প্রেরণা হয়ে দাঁড়িয়েছে, যে এই আশ্বাসটুকুর বিনিময়ে যেহেতু আশ্বাস পাওয়া গেছে ওনারা আমাদের সহযোগিতা করবেন, আহ কাজেই এবং বন্ধুদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এখন আবার নতুন করে ভাবছি লড়াই চালাবো। আর সাহিত্যের মানুষদের তো বরাবরই যা হয়, তুমি নিজেও বুঝতে পারো, যে একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান ছেড়ে আসাটা বা ভেঙে ফেলাটা বা হারিয়ে ফেলাটা, এটা কতটা কষ্টের এবং কতটা আহ আহ, দুঃখের, এটা তো তুমি বুঝতেই পারো। সো এই জায়গাটা থেকে যখন আবার এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এবং এখন কিছুটা হলেও আশায় বুক বাঁধছি যে আরো কিছুদিন হয়তো আমরা চেষ্টা করে দেখবো। সেই আর কি আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন, আমি যেটা নিজে মনে করছি যে এই শিল্প সংস্কৃতির অঙ্গনে যারা বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই সংগঠনগুলোকে টিকিয়ে রাখার জন্য যেটা সবার আগে দরকার, সরকার পদক্ষেপ নিচ্ছে, সরকারের তরফ থেকে অনেক পদক্ষেপ হচ্ছে। আর সরকার একা কতখানি বা পারবে, সরকার একা কতটুকুই বা সেটাই। করতে পারবে? সেক্ষেত্রে যেটা হচ্ছে সম্মিলিত ভাবে যে মানুষগুলো আমরা এই ছাদের নিচে কাজ করি, সেই মানুষগুলো যদি একত্রিত হই, তাহলে আসলে শিল্প সংস্কৃতির এই জায়গাগুলো বেঁচে যায়। আর সংস্কৃতি ছাড়া আসলে তো আমাদের অস্তিত্ব অস্তিত্ব নাই, মানে হ্যাঁ, সেটাই। অস্তিত্বহীন হয়ে যাব আমরা, নেই সেটা বলা বলতে যায়। পারি। একদম। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। যেহেতু হুম। তুমি আমার অনুনাদের কথা জিজ্ঞেস করলে, আমাদের অনুষ্ঠানটাও অনুনাদের ব্যানারেই হচ্ছে, অন্তর্জালে অনুনাদ। আর তোমার কবিতা ক্যাফের কথা আবার শুনবো। কবিতা ক্যাফে এই মুহূর্তে আমরা, তোমার কথা শুনে ভালো লাগলো যে কবিতা ক্যাফে নিয়ে দুশ্চিন্তার জায়গাগুলো আসলে এই মুহূর্তে আমাদের নেই। আমরা সাহস পেয়েছি, কেউ যদি সাহস দেয়, আর সেক্ষেত্রে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় যদি সাহস দেয়, সেক্ষেত্রে আসলে আমরা অনেক ভাবতে পারি সেটা নিয়ে। তো আমরা এই একদম, একদম। প্রসঙ্গগুলোতে আবার আসবো আলাপচারিতার মধ্য দিয়ে। আহ, তোমার এই মুহূর্তটায়, এই করোনাকালীন সময়টায়, তুমি খুব ব্যস্ত মানুষ, আমরা জানি সবাই, আমি ব্যক্তিগতভাবে জানি। তুমি বাংলাদেশ, কলকাতা, বিভিন্ন দেশে ঘুরে বেড়াও বাংলাদেশের সাহিত্যের প্রতিনিধি হয়ে, এবং তুমি অনেক জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো। সেই কাজগুলো তো এই মুহূর্তে বন্ধ রয়েছে, আমাদের মঞ্চের কাজগুলো বন্ধ রয়েছে। তোমার তো মনে হয় যে মাসের প্রায় 20 দিনই তোমাকে বাসার বাইরে থাকতে হয়, বিভিন্ন সংস্কৃতি দলের সাথে, সাহিত্য দলের সাথে, এবং দেশের প্রত্যন্ত জায়গাগুলোতে তুমি ঘুরে বেড়াও কবিতা নিয়ে, তোমার গল্প নিয়ে, তোমার সম্পাদনার কাজ নিয়ে। তো এই মুহূর্তে তোমার তো সেই কাজগুলো বন্ধ, তুমি আসলে এই মুহূর্তে কিভাবে সময় কাটাচ্ছ? খুব ভালো একটা প্রশ্ন করেছো। এই প্রশ্নটার তুমি না বললেও হয়তো আমি উত্তরটা অন্যভাবে আসতো, এই জন্যই আসতো। আহ করোনাকালে এই সময়টাতে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে, আমাদের একটা মানসিক পরিবর্তন তৈরি হয়েছে। এটা নিঃসন্দেহে যে মানসিক পরিবর্তনটা তৈরি, যে হঠাৎ করে আমরা কর্মব্যস্ত মানুষগুলো গৃহবন্দী হয়ে গেলাম, এই গৃহবন্দিত্বটাকে আমরা আসলে কিভাবে নিচ্ছি, কেমন করে নিচ্ছি। আহ তো শুরু থেকে যে জিনিসটা আমার মনে হয়েছিল, হ্যাঁ, যে একটা আসলে যে কোনো কিছু ঝড় আসে তো একটা ঝড়ের পূর্বাভাস থাকে। আমরা আসলে প্রকৃতির উপরে অনেক বেশি অত্যাচার করে ফেলেছি, সেই অত্যাচারের মাত্রা থেকেই হয়তোবা এই ক্রান্তি লগ্নটা চলে এসেছে আমাদের কাছে। তো যখন চলেই এসেছে, তখন সেটাকে মোকাবেলা করতে হবে সাহসের সাথে এবং সহমর্মিতার সাথে, এবং মানবিকভাবে পাশে দাঁড়াতে হবে। এই মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য, সেটা পরিবারের পাশে হোক, বন্ধুর পাশে হোক, আমার সংস্কৃতি কর্মীর পাশে হোক,
স্বজনের পাশে, সবার পাশে দাঁড়াতে হবে। এবং এই দাঁড়ানোর জায়গাটা হচ্ছে গিয়ে তখন মানুষ কিন্তু তার পথ খুঁজে নেয়। তুমি দেখো, আমরা যখন মঞ্চ তো পেলাম না, আমরা আমাদের সোশ্যাল মিডিয়াটাকেই মঞ্চ বানিয়ে নিলাম। এই সোশ্যাল মিডিয়াটাকে মঞ্চ বানিয়ে নেওয়ার ব্যাপারে যে এই জিনিসটা কাজ করেছে, এই যে দেখো ডিজিটালাইজেশনের এই যে একটা ভালো প্রভাব, যে আমরা ঠিকই হয়তো মঞ্চে এক জায়গায় বা একটা জায়গায় সবাই মিলে বসে আড্ডা দেওয়াটা করতে পারছি না, কিন্তু অন্তত সবার সাথে কমিউনিকেশনটা রাখতে পারছি, এই যোগাযোগটা, একে অপরকে দেখতে পাচ্ছি, কথাগুলো বলতে পারছি। এটা এটা খুব জরুরি ছিল। এটা না হলে আমরা বোধহয় আরো বেশি অসুস্থ হয়ে যেতাম মানসিক ভাবে। তো মানসিক শক্তিটা রাখতে হবে, এটা আমি প্রথম এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট, এবং সবচেয়ে আগে যে কাজটা করতে হবে, বাড়ির শিশু যারা আছেন এবং প্রবীণ যারা আছেন, এই দু দলকে অসম্ভব সাহস দিতে হবে, মনোবল যোগাতে হবে। যেই কাজটা আমি করে এসেছি, আমার কাছে একভাবে মনে হয় এটা আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কারণ আসলে অত্যাধিক ছোটাছুটিতে যেটা হয়েছিল, আমি আমার সন্তানদের সময় দিতে পারছিলাম না, পরিবারকে ঠিক মতো সময় দিতে পারছিলাম না। সেই সময়টা এখন আমি খুব বেশি করে কাজে লাগাচ্ছি। আমি আমার ছেলে মেয়ের সাথে ভীষণ রকম ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হচ্ছি। বাড়িতে আমার মা আছেন, মাকে টেক কেয়ার করার চেষ্টা করছি, তার সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি। আমি এই সময়টাকে আসলে ভাগ করে নিয়েছি। আর তারপরে তো এই কাজগুলো আছেই, লেখালেখি, আমার সম্পাদনা, বা আমার উম, এই যে বন্ধুদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে আড্ডা দেয়া। কাজে সময়টাকে ভাগ করে নিয়ে আমি চমৎকার ভাবে উপভোগ করছি, এবং সোশ্যাল ডিস্টেন্সিং যে জিনিসটা, এটাকে খুব মেনটেন করার চেষ্টা করছি, যাতে অন্তত আহ কোনোভাবে আমি মানসিকভাবে এই দীনতার শিকার না হই, যে আমার মাধ্যমে কেউ একজন এফেক্টেড হচ্ছে বা আমি কারো দ্বারা এফেক্টেড বা হচ্ছি। এটা খুব মেনে চলার চেষ্টা করছি। হ্যাঁ, সেগুলো আমরা আসলে সবাই মোটামুটি চেষ্টা করছি। আমি আসলে স্পেসিফিকলি তোমার সাহিত্য চর্চার জায়গাটা নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম, যে করোনা তোমাকে সাহিত্যের জায়গায় এই মুহূর্তে কোন অবস্থানে ফেলে দিয়েছে। করোনা নিয়ে তুমি কি আচ্ছা। ভাবছো, বা তোমার সাহিত্যে করোনা কিভাবে আসছে? এই যে ক্রান্তি লগ্ন পৃথিবীর চলছে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ এই মুহূর্তে এই একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রান্তিকালের প্রভাব আমরা জানি যে পৃথিবীর ডকুমেন্টেশন যেটা হয়, আহ, দলিল দলিল দস্তাবেজে যেটা থাকে, সাহিত্যই আসলে বিভিন্ন সময়ের দলিল হিসেবে থাকে। তো তোমার রাইট। সাহিত্যে, তোমার কবিতায় এই মুহূর্তে আসলে করোনা বা এই ক্রান্তি লগ্নটা কিভাবে প্রভাব ফেলছে? হ্যাঁ, ধন্যবাদ বন্ধু। এটা প্রভাব ফেলছে মানে কি, অবশ্যই প্রভাব ফেলতে বাধ্য। তুমি দেখবে শুধু আমি না, আমাদের এমন কোনো সাহিত্যের যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, কবি, গল্পকার, ঔপন্যাসিক, বা গদ্য লেখক যারাই আছেন না কেন, তাদের প্রত্যেকের লেখার মধ্যে এই সময়টাকে ধরে রাখার একটা চেষ্টা থাকবেই, এবং এটা থাকা উচিত বলেই আমি মনে করি। ব্যক্তিগতভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার নিজের লেখালেখির ক্ষেত্রে, ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, আমি নিজে একটা সিরিজ লিখছি। উম মানে ক্রান্তিকালের কথা নামে একটা সিরিজ লেখার চেষ্টা করছি, এবং এই সিরিজটা খুবই মজার একটা সিরিজ, যেখানে আমার নিজস্ব কিছু কথা আছে, গল্প আছে, কবিতা আছে। মানে আমি এই পুরো সময়টাকে ঠিক যেভাবে যেভাবে দেখেছি, সম্পূর্ণটা এই সিরিজে এসছে। সেটা হতে পারে কোনোদিন একটা ডায়েরি লেখার কোনো একটা ঘটনার মধ্য দিয়ে, হতে পারে একটা গল্পের মধ্যে দিয়ে, হতে পারে একটা কবিতার মধ্য দিয়ে। আমি পুরোটাকে একটা সিরিজের মধ্যে আনার চেষ্টা করছি, এই কাজটা করছি। আর যে কাজটা আমি খুব আনন্দ নিয়ে করি, তুমি জানো বন্ধু, সেটা হচ্ছে আমার সম্পাদনা। তো এই মুহূর্তে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি সম্পাদনার চেষ্টা করছি, সেটা হচ্ছে ক্রান্তিকালের গল্প নামে একটা সংকলন করার চেষ্টা করছি। এই সংকলনটার প্রস্তুত করার জন্য যা যা করণীয় সেই কাজটা করছি। আশা করছি আমাদের দুপার বাংলা মিলিয়ে বাংলা ভাষাভাষী যারা আছেন, তাদের মধ্যে একটা একটা ভালো কিছু আমি অন্তত দিতে পারবো আশা করছি। কারণ এই সময়ের আহ আহ, বাছাই বাছাই করা ব্যাপারটা আসলে বলবো না। আমি যাদেরকে আসলে মনে করি যে এই মুহূর্তে যারা গল্পকার হয়ে উঠছেন, আর আমি বরাবরই আমার পত্রিকায় যেটা করি সেটা হচ্ছে তরুণদের প্রাধান্যটা থাকে।
তো এই তারুণ্যের প্রাধান্যটাকে নির্ভর করে আমি গল্পকারদের কাছ থেকে গল্প বেছে নিচ্ছি, এবং সেই সাথে প্রবীণ লেখকরাও আছেন। সবাই যে নবীন এটা বলছি না, প্রবীণ লেখকরাও আছেন, তারা আমাদের সাহস দিচ্ছেন, আমাদের ছায়া দিচ্ছেন। তো এরকম সবার গল্প নিয়ে একটা গল্প সংকলন এবং একটি কবিতা সংকলন, দুটো কাজ তৈরি করছি। অনেক ভালো লাগলো তোমার এই কথাগুলো শুনে। আর আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন তারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আহ, যারা সংযুক্ত আছেন তাদের অনেকে আমার সাথে, শুধু আমার সাথে সম্পর্কিত, আবার অনেকে তোমার সাথে সম্পর্কিত। তোমার সাথে যারা সম্পর্কিত তারা এই বিষয়গুলো সব জানেন, আর আমার সাথে যারা সম্পর্কিত তারা সবাই জানেন না, এই কারণে অনেক কিছু আমাকে আবার একটু উল্লেখ করে দিতে হচ্ছে। আহ সম্পাদক হিসেবে তুমি এই মুহূর্তে বেশ একটা বড় জায়গা দখল করে আছো, আমি সেটাই বলবো। এবং তোমাকে একটা, আমার তরফ থেকে, ব্যক্তি তরফ থেকে আমি একটা স্যালুট জানাতে চাই, এই কারণে যে আহ, দেখা যায় যে গদবাঁধা যে সম্পাদনার কাজগুলো হয়, সচরাচর হয়ে আসে, সেখানে যারা প্রমিনেন্ট রয়েছে, যারা প্রখ্যাত বিখ্যাত, তাদের লেখাটাই প্রাধান্য পায়। তরুণরা আসলে জায়গা করেই নিতে পারে না। তুমি আগাগোড়াই আমি দেখেছি আমার মতন অখ্যাত লেখকের লেখাও তোমার পত্রিকায় জায়গা পেয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি যে আসলে ওর উদ্দেশ্যটা মহৎ। যাদেরকে অনেকে চেনে না, কিন্তু তাদের মধ্যে হয়তো কিছু ম্যাটেরিয়াল রয়েছে, তাদেরকে তুমি আপলিফট করার চেষ্টা করো। এবং শুধু তাই না, এপার বাংলা ওপার বাংলা, অনেকে ব্যাপারগুলো বিভিন্ন ভাবে দেখে, কিন্তু আমি ব্যাপারটাকে খুবই পজিটিভ ভাবি যে আসলে তো আমরা বাংলা ভাষাভাষীরা দুই বাংলায় সমানভাবে বিস্তৃত। এবং দুটা যদি আমরা একটা মেলবন্ধন করে দিতে পারি, সেই ভূপেন হাজারিকার গানের মতন, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার আসলে দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, এই যে ব্যাপারটা, আমরা দুই বঙ্গকে যদি সাহিত্যের জায়গাটায় আমরা অন্তত একটা প্ল্যাটফর্মে আনতে পারি, সাহিত্য আরো বড় মাত্রা পাবে। কারণ আমাদের বাংলা ভাষাভাষী সারা বিশ্বে ছড়িয়ে আছে, তাদের কাছেও একদম, ব্যাপারটা অনেক একদম। বেশি বেশি গ্রহণযোগ্য হবে। যাই হোক, সম্পাদনার কথা যেহেতু আসলো, তুমি সম্পাদনার জায়গাটা, আমি তোমার কবি সত্তা, তোমার লেখক সত্তা, গল্পকার সত্তা, সেগুলোর কাছে একটু পরে যাব। তোমার সম্পাদনাটা কবে থেকে শুরু করেছো, আর সেটা এখন সেটা নিয়ে কি ভাবনা, আর সামনে কি ভাবনা? হ্যাঁ, তোমাকে বলি বন্ধু, সেটা হচ্ছে সম্পাদনায় আমি কেন এসেছি, এই এই গল্পটা তার আগে একটু বলে নেই। সেটা হচ্ছে, তুমি জানো, আমার বন্ধু হিসেবে জানো যে আমি খুব ছোটবেলা থেকেই কিন্তু শিল্প সাহিত্য বা সংস্কৃতি বা লেখালেখির সাথে জড়িত, যেটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু তুমি জানো। যে বিষয়টা শুরু থেকেই লক্ষ্য করেছি সেটা হচ্ছে তরুণদের লেখার জায়গাটা খুব সীমিত। এবং আমি জলধি নামে যে লিটল ম্যাগটা যখন তৈরি করেছি, তার আগে আমি দীর্ঘদিন সম্পাদনায় ছিলাম। সেটা লাইফস্টাইল ম্যাগাজিনে হোক বা বিভিন্ন পত্রিকায় হোক, আমি সম্পাদনার জায়গাগুলোতে আগে নিজেকে প্রস্তুত করেছি। প্রস্তুত করার পরে আমি যখন আমার নিজের পত্রিকায় হাত দিয়েছি, তখন লিটল ম্যাগের যে উদ্দেশ্যটা বা লিটল ম্যাগ নিয়ে আমার যে ভাবনাটা বা আমার কনসেপ্টটা, আমার ধারণাটাকে আমি আগে আমার নিজের কাছে ক্লিয়ার করেছি। এবং তখনই আমার মনে হয়েছে যে একজন সম্পাদকের মূল কাজ হচ্ছে আহ লেখক তৈরি তো হয়েই থাকেন, কিন্তু তাকে পলিশড করা, যে কাজটা তাকে তুলে ধরা এবং তাকে পলিশড করা, যেটা এই বিষয়টাতে সম্পাদকের একটা বিশাল কার্যকরী ভূমিকা আছে। আমাদের সম্পাদকদের ইতিহাস ঘাটলে তুমি দেখবে যে মূলত সম্পাদনায় তারাই এখনো নমস্য হয়ে আছেন, যাদের হাত থেকে অনেক নতুন লেখক তৈরি হয়ে এসেছে। আমি এই জায়গাটাতে এসে আমার মনে হয়েছিল যে আসলে আমাদের দেশে প্রত্যেকটা জায়গাতে, লিটল ম্যাগাজিনে হোক বা সাহিত্য এমনিতে পত্রিকাতে হোক, সবাই একটা গোষ্ঠী বা দলবদ্ধতার আওতায় এনে নিজেদের ওই গোষ্ঠীর বাইরে তারা আর যেতে চান না। আমি এই গোষ্ঠীবদ্ধতাটাকে অ্যাভয়েড করে আমি আমার মতন করে কাজ করার চেষ্টা করেছি, এবং সেক্ষেত্রে আমি শুধু দেখেছি যে কারা ভালো লিখছে বা কাদের লেখার মধ্যে আমি সেই জিনিসটা, সাহিত্যমানটা খুঁজে পাচ্ছি। এখন প্রশ্ন হতে পারে যে আমি আমি সাহিত্যমান খোঁজার কে? আমি সাহিত্যমান খোঁজার কেউ না। কিন্তু একজন সাহিত্যকে একজন ধারণ বা লালন করছে, তিনি কতটা ধারণ করছেন এইটুকু বোঝার চোখ বা কান তৈরি করতে হয় একজন সম্পাদককে। হ্যাঁ, আমি সেক্ষেত্রেও আমি তৈরি করার চেষ্টা করছি। আর সেই তৈরি করার সাথে সাথে আমি চেষ্টা করছি যে
নবীন যে লেখক তারা যেন উঠে আসেন, এবং আমার এই পত্রিকায় অধিকাংশ সময় যেটা হয়, আমি খুব নবীন লেখকদেরকে শুরুতেও বলেছি প্রাধান্য দেই, এবং যেটার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই করি, যেটা হচ্ছে লেখাটাকে আমার পছন্দ হচ্ছে না বা লেখাটা ঠিক আমার আপ টু দা মার্ক মনে হচ্ছে না, তখন আমি তার কাছে আবার লেখাটা ফেরত পাঠাই, পাঠিয়ে বলি যে এই জায়গাগুলোতে হয়তো আমার মনে হয় আরেকটু সংশোধনের আপনার প্রয়োজন আছে, বা আপনি কি আরেকটু ভেবে দেখবেন। এবং যারা আসলে সত্যিকারের লেখক তারা বিষয়টাকে খুবই পজিটিভলি দেখেন, এবং আমি খুবই অবাক হচ্ছি যে এই পজিটিভিটির সংখ্যা দিন দিন বাড়ছে। মানে আমি এ ব্যাপারে খুবই আশাবাদী। এই জন্যই বলবো যে এই পজিটিভিটিটা তৈরি করাটা একটা বিশাল ফিল্ড তৈরি করাটার মতন একটা, এই এই ফিল্ডটা তৈরি করাটা খুব প্রয়োজন ছিল। তো আমি ইয়াং একেবারে জেনারেশনের মধ্যে এই ব্যাপারটা দেখছি, আমার খুবই ভালো লাগছে যে ওরা এই জিনিসগুলোকে খুব সহজভাবে গ্রহণ করছে, আমার সাথে কথা বলছে, কথা বলে বারবার একটা লেখাকে মডিফাই করার চেষ্টা করছে, নিজেরাই এডিট করছে। ইটস এ ভেরি গুড সাইন। আচ্ছা, তোমার সাথে লেখালেখি নিয়ে, সম্পাদনা নিয়ে আরো কথা হবে। আহ, আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক কথাই আজকে বলবো। আমাদের হাতে সময় খুব দীর্ঘ না হলেও আমরা 90 মিনিট থাকবো আপনাদের সাথে, দুই বন্ধু মিলে। তাতে নাহিদার জীবনের ছোটখাটো অনেক গল্প আসবে। আর আমরা কমেন্ট করব, আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন। তো কমেন্ট গুলো পড়ার আগে আমরা কবি কণ্ঠে একটা কবিতা শুনতে চাই, কবির নিজের কবিতা। আজকে আসলে আমি চাচ্ছি যে তুমি তোমার কবিতাই আমরা, আমিও অনেকের কবিতা পড়ি, তুমিও পড়ো, বিভিন্ন অনুষ্ঠানে পড়ো, কিন্তু আজকে আমি চাচ্ছি কবি কণ্ঠে শুধু কবির কবিতাই আমরা শুনবো। ঠিক আছে? তুমি আজকে শুরু ওকে, করবে, এবং বেশ কিছু কবিতা আমরা শুনবো কিন্তু। তো তুমি একটা কবিতা ঠিক করো, আছে। তারপরে আমরা কমেন্টসে যাবো। আচ্ছা, আমি একটা কবিতা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে, আমি একটা সিরিজ লিখছি, যে সিরিজটার কথা এর আগেও আমি কয়েকবার বলেছি। সেটা হচ্ছে আহ ভালোবাসা শস্য দানার মতো। এই সিরিজের প্রতিটি কবিতাই একটু আলাদা ধরনের, মানে এতে চারটা এ থাকে, এবং চারটার মধ্যে চারটা কবিতা মিলে একটা কবিতা তৈরি হয়। চারটা কবিতার মধ্যে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে, প্রথম কবিতাটা 1 লাইনের, দ্বিতীয় কবিতাটা 2 লাইনের, তৃতীয় কবিতাটা 3 লাইনের, এবং চতুর্থ কবিতাটা 4 লাইনের। তো আমি এই সিরিজের একটা দুটো কবিতা শোনাই তোমাদেরকে। আমার মনে হয় একটু অন্যরকম কবিতার স্বাদ পাওয়া যাবে। আহ ভালোবাসা শস্যদানার মতো এই সিরিজের একটা কবিতার নাম হচ্ছে তৃষ্ণা। আমি তৃষ্ণা কবিতাটা শোনাচ্ছি। তৃষ্ণার 1 নম্বর কবিতাটা হচ্ছে, খুব জোরালো বেদনারাই বৃষ্টি হয়ে ঝরে। 2 নম্বর কবিতাটা হচ্ছে তৃষ্ণার, এক বরষায় তোকে দেয়া কদম ফুল, এক জীবনে আমার করা শ্রেষ্ঠ ভুল। এটা ছিল 2 নম্বর কবিতা। 3 নম্বর কবিতা 3 লাইনের, যেটা বলেছিলাম, জানি আমি বর্ষা এ নয় হৃদয় ধোয়া জল, জানি আমি বর্ষা এ নয় হৃদয় ধোয়া জল, বুকের ভেতর জমে থাকা পাথর জগদ্দল, কান্না হয়ে ভাসিয়ে নেবার অনন্ত কৌশল। এটা হচ্ছে 3 নম্বর কবিতা। আর 4 নম্বর কবিতা যাচ্ছি। 4 নম্বর কবিতা হচ্ছে, বর্ষাতে আজ ভিজবে ভেবে মন পেতেছে পিড়ি, দৃশ্যায়নের সাক্ষী আকাশ আর দক্ষিণের সিঁড়ি, মহুয়া মেঘ পাহাড়ে দেখে আঁচল ওড়ায় সুখে, গহীন প্রেমে জলের তো তৃষ্ণা জাগে বুকে। এটা হচ্ছে তৃষ্ণা সিরিজের একটা কবিতা। আচ্ছা, এরপর এই সিরিজের আরেকটা কবিতা শোনাই। এই কবিতাটার নাম হচ্ছে বেদনার বায়োস্কোপ। বেদনার বায়োস্কোপের 1 নম্বর কবিতাটা, 1 লাইনের কবিতাটা হচ্ছে, বেলুন ভরা সুখ ছেড়ে দিলেই উড়ে যাবে বেদনার বাতাসে। 2 নম্বর কবিতাটা হচ্ছে, আকাশ কিনবো বলে পাই পাই করে বেদনাকে জমালাম, আকাশ কিনবো বলে
পাই পাই করে বেদনাকে জমালাম, চেয়ে দেখি আকাশ নেই, মেঘে মেঘে ভাসে আমারই নাম। এটা ছিল 2 নাম্বার কবিতা। 3 নাম্বার কবিতা হচ্ছে 3 লাইনের। পাশবালিশে দুঃখ ভরে বলেছি, তফাতে থাকো, এ খাট আমার নয়, ঘুন পোকা এখানে গান গায় বিলাপের স্বরে, অথচ নির্বিকার সে শুয়ে আছে আমাকেই জড়িয়ে ধরে। এটা হচ্ছে 3 নাম্বার কবিতা। আর 4 নাম্বার কবিতা 4 লাইনের, যেটা বলছিলাম। দুঃখ কবে এঁকে গেছে বিভূতার ফুল, দুঃখ কবে এঁকে গেছে বিভূতার ফুল, রৌদ্র বাতায়নে ওড়ে বিভক্ত আঙুল, তপস্যার তাপে পড়ে পুরানার চর, নব্য ভারে জলমাটি কাঁপে থর থর। এই হচ্ছে আমার ভালোবাসা শস্য দানার মতো একটা সিরিজ চলছে, সেই সিরিজ থেকে শোনালাম কবিতা। বিমোহিত হওয়ার মতো যে জিনিসটা এটার মধ্যে ছিল লেখাগুলোর মধ্যে, আমি আসলে সবার লেখায় খুব যে পুলকিত হই তুমি আমাকে খুব ভালো করে জানো, এবং তোমার মতন খুব ভালো করে আমার খুব কম বন্ধুরাই জানে আসলে যে আমি তোমার অনেকগুলো কবিতা আমি করেছি, আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তুমি আবার সেগুলোকে শেয়ার করেছো। এবং একটা মজার ব্যাপার হচ্ছে তুমি কখনোই আমাকে বলনি যে বন্ধু তুই আমার এই কবিতাটা কর, কখনোই না। আমি করে তোমাকে সারপ্রাইজ দিয়েছি, সেটা এমন হয়েছে যে মধ্যরাতে রাত 3টার সময় সারপ্রাইজ দিয়েছি। কিন্তু যে জিনিসটা হয়েছে যে বিমোহিত আমি খুব কম লেখায় ওই মানুষের, তোমার লেখাগুলোর মধ্যে আসলে বিমুগ্ধতার একটা চমৎকার ব্যাপার থাকে। এই যে কটা তুমি 1 লাইন 2 লাইন 3 লাইন করে যে এক্সপেরিমেন্টাল যে জায়গাটা তুমি দিলে, এবং খুব অল্প পরিসরে অনেক বড় অভিব্যক্তি, আসলে কবিতার সংজ্ঞাটাই তো ওখানে যে খুব অল্প পরিসরের মধ্যে বিশালতা থাকবে। তোমার এই ছোট ছোট একদম। জায়গাটায় সেগুলো পরিপূর্ণভাবেই ছিল। আচ্ছা, আমরা আমাদের ধন্যবাদ বন্ধু। আমাকে তোমার ধন্যবাদ দিতে হবে না, তুমি তুমি ধন্য, তোমাকে ধন্যবাদ যে তুমি এত চমৎকার কবিতা লিখেছো। আর দর্শক শ্রোতাদের জন্য একটা জিনিস বলতে চাই, নাহিদা যেটা কখনোই করে না, সে নিজেকে কখনোই আবৃত্তি শিল্পী হিসাবে দাবি করে না। কিন্তু নাহিদা শৈশব থেকে, আমরা সেই শৈশবের গল্পে যাব, শৈশব থেকেই নাহিদা একজন আবৃত্তি শিল্পী হিসাবে মঞ্চ কাঁপানো একজন পারফর্মার। কিন্তু সে আসলে এখন এত চারিদিকে এতটা বিস্তৃত হয়েছে যে সে কবি সত্তায় নিজেকে এস্টাবলিশ করবে, নাকি গল্পকার থাকবে, নাকি সম্পাদক থাকবে, এটা করতে করতে আসলে আমাদের মতো যারা 2-4 লাইন কবিতা পড়ে তাদের জন্য ওই জায়গাটুকু ছাড় দিয়েছে। যদিও সে খুব চমৎকার কবিতা আবৃত্তি করে এবং তার বাসায় যথেষ্ট বেশি পরিমাণে সার্টিফিকেট মেডেলস এগুলো রয়েছে কবিতা আবৃত্তি করে, সেই স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ এবং পরবর্তীতেও। যাক, সে কথা আমরা পরে আসবো। আমরা একটু অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আমরা একটু কমেন্টস গুলো একটু দেখে আসি। নিশ্চয়ই নিশ্চয়ই। স্নেহা ইসলাম আমাদের সংগঠনের ছোট্ট বন্ধু স্নেহা, সম্ভবত আচ্ছা স্নেহা আর ওর মা দুজন মিলে একসাথে দেখছে, আমাদেরকে হ্যালো আচ্ছা বলেছে। সাইমা হক আচ্ছা। আমাদের গোপালগঞ্জে ছিলেন, ওনরা আমার এক ছোট্ট বন্ধু যারা ওনাদের সদস্য, তার তার যারাই লিখেছে আসলে খুব সুন্দর হয়েছে স্যার। স্নেহা আবার হাই লিখেছে, তার মানে ওই লিখেছে, ওর মা হাই লিখতে পারে না, সেই লিখেছে হাই। মিসবা রাবিন, তোমার আমার খুব ভালো একজন কাছের মানুষ, খুব ভালো হ্যাঁ, শরীর। মিসবা অবশ্যই মিসবা আমাদের 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 খুবই কাছের একটা মানুষ। কাছের একটা মানুষ, এবং ওরা দুই কাপল, ওরা করোনা ফাইট করে উইন করেছে, ওদেরকে কংগ্রাচুলেট হ্যাঁ করতে হ্যাঁ হবে, কারণ ওরা হ্যাঁ, দীর্ঘ পলির সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ পলি এবং রাবিন দুজন করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে। এই জয়ের খবরটা আসলে সবার পৌঁছানো দরকার। এবং মজার ব্যাপার একদম। হচ্ছে, সাহসের ব্যাপার যেটা, পলি রাবিন দুজন করোনা আক্রান্ত অবস্থায় আমার সাথে একটা লাইভে ছিল, এবং তারা যথেষ্ট ভালো ভালো কবিতা আবৃত্তি করেছে সেটা। ভালোবাসা ও শুভকামনা প্রিয়জনদের জন্য রাবিন লিখেছে, গোলাম মুস্তাফিজুর রহমান লিখেছে শুভকামনা রইল। আফরন নাহিদ ইবু, ধন্যবাদ দাদা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, দুজনের জন্য অপুরন্ত শুভকামনা। উনিও আমার ওনাদের একজন অভিভাবক, কিন্তু এই মুহূর্তে ওনাদেরকে মিস করছি, ওনারা তোমার কাছাকাছি চলে গিয়েছে ঢাকায়। আমি কবিতা ক্যাফের ঠিকানা দিয়ে দেবো, তোমার কাছে যাবে ওনারা। ওনার খুব নিশ্চয়ই। চমৎকার, রোদিত নামে আমার এক ছোট্ট বন্ধু আছে, ওর কণ্ঠে কবিতা শুনলে তুমি বিমুগ্ধ হয়ে যাবে, ছোট্ট বন্ধু, সে আহা। টুতে পড়ে।
মিসবার বাহ। আমিন লিখেছে, আপনি মনোবল রাখুন আপু, কবিতা ক্যাফে এই ইট কাঠের শহরে আমাদের একটু দম নেবার আশ্রয়, এই আশ্রয়টুকু টিকিয়ে রাখতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায়। হ্যাঁ রাবিন, আমরা সেটাই করে যাব। আহ থ্যাংক ইউ তানভীর রবিন। এবং আসলে ওরা একটু বলি, এখানে আমার একটু বলতে ইচ্ছে করছে যে তুমি অবাক হয়ে যাবে বন্ধু, যে আমি যখন আসলে কবিতা ক্যাফে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে আমি আসলে কতটা বুকটা ভেঙে গিয়েছিল, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সময়ে আহ আহ, অনেকের সাথে, আমার অনেক বন্ধুদের সাথে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি খুবই আশ্চর্য হয়েছি যে পলি তখন মানে এতটাই, সে কতটা আবেগ ওর মধ্যে কাজ করতো আমি বুঝতে পেরেছি, যে একটা মানুষকে অনুভব করা যায় না। ও ইনবক্সে, তারপরে আমাকে স্ট্যাটাসে সব সময় সে সাহস জুগিয়েছে, আপা আমরা সবাই মিলে কবিতা ক্যাফেকে রক্ষা করব। মানে ওদের দুজনের প্রতি আমার ভালোবাসা এবং আশীর্বাদ অশেষ। পলি এবং রবিন দুটো মানুষ অসাধারণ ভাবে পাশে দাঁড়িয়েছিল বা এখনো দাঁড়িয়ে আছে। এজন্য আসলে ওদের প্রতি আলাদা করে একটু ধন্যবাদ দিতে হয়। যেমন আমার অন্যান্য বন্ধুরা যাদের কথা বলবো, নাজমুল ভাই বা মাসুম আজিজুল বাসার ভাই, বা তুমি বলো, বা কুমার লাবলু, মানে আরো সব বন্ধুরা, আমার ইউনিভার্সিটির বন্ধুরা, কলেজের বন্ধুরা, অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন। তো আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি, এবং ওদের দুজনকে স্পেশালি। এবং ওরা এই করোনার মধ্যে নিজেরা এতটা মানে সাফারিংস এর মধ্যে থেকেও তারা আমাকে সাহস জুগিয়ে গেছেন। ইটস এ ভেরি ভেরি গুড সাইন বলবো। হ্যাঁ, তাদেরকে আসলেই স্যালুট পাওয়ার মতন। এবং সত্যি কথা বলতে কি যে ওরা মানুষ দুটো আমাদের থেকে বয়সে ছোট, অনেক ছোট, কিন্তু মনের দিক থেকে ওরা অনেক বড়, অনেক বড়। কানাইলাল সেটাই। পাল লিখেছেন, কবিতা ক্যাফের জন্য শুভকামনা। আহ ফালাক ফারজানা লিখেছে, এসে গেছি বুবু, তোমাকে বলেছে ফালাক ফারজানা। স্নেহা ইসলাম, স্নেহা সব ঠিক হয়ে গেলে অনুনাদে আসবেন আহ কোনো একদিন, তোমাকে নিমন্ত্রণ জানিয়েছে আমার ছোট্ট বন্ধু স্নেহা, যে সব ঠিক অনেক হয়ে অনেক গেলে। ধন্যবাদ স্নেহা। এবং স্নেহা, মানে স্নেহাকে আমার অনেক অনেক আদর এবং ভালোবাসা। অবশ্যই আমি আসবো, এবং আমার আসলে যাওয়ার প্ল্যানও মোটামুটি হয়ে গিয়েছিল। তারপরও এই মানে করোনা এসে সবকিছু এলোমেলো করে দিল, আমরা যেতে পারলাম না। কিন্তু নিশ্চয়ই এরপরে আসবো। এবং অনুনাদের বন্ধুদেরকেও আমার কবিতা ক্যাফে নিমন্ত্রণ তো রইলই, এবং আমি স্পেশালি এদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম যে আমরা এই ক্রান্তিকাল কাটিয়ে উঠলে আবার সবাই মিলে একত্রে হতে পারবো, সেটা গোপালগঞ্জে হোক অথবা ঢাকাতে হোক, অবশ্যই। আর অনুনাদের গোপালগঞ্জে সব আর বন্ধুদেরকে শুভেচ্ছা। অথবা না, দুই জায়গাতেই হবে, অথবা বলে কিছু নাই তোমার আমার মধ্যে। আহ, সানোয়ার রাসেল একটু মজা করেছে, লিখেছে আপনার ওয়াল ক্যাবিনেটের হাতলগুলো খুব সুন্দর। তোমার ওয়াল ক্যাবিনেটের সে ব্যাকগ্রাউন্ড ফলো করছে, সম্ভবত ফিল্ম ডিরেক্টর হবে, কারণ ফিল্ম ডিরেক্টররা সবসময় ব্যাকগ্রাউন্ডে কি থাকে সেটা দেখার চেষ্টা করে। যাক, একটু মজা, না, আমরা তো মজা। ও খুবই দারুণ একটা ছোট ভাই আমার, মানে নিঃসন্দেহে। এ ব্যাপারে আসলে বলার কিছু নাই। ও ও খুবই মজার একটা মানুষ, এবং সবচেয়ে ভালো লাগে ওর যে জায়গাটা থেকে আমি ওকে রেসপেক্ট করি। হ্যাঁ, ওর মজার জায়গাটা তো আছেই, কিন্তু যে জায়গাটা থেকে রেসপেক্ট করি, ও প্রচন্ড পড়াশোনা করে, প্রচন্ড পড়াশোনা করে, যেটা আমার কাছে মানে মানে আমি সবচেয়ে আমি বলবো যে আমি নিজেও ওকে রেসপেক্ট করি এই জায়গাটা থেকে। আসলে খুব জরুরি। আমি নিজে যেটা পারিনি সারা জীবনে, আমি খুব অস্থির মানুষ, আমি কখনো দীর্ঘ সময় পড়তে পারিনি, কিন্তু যারা পড়ালেখা করে প্রচুর তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি, আমি ব্যক্তিগতভাবে। সানোয়ার রাসেলের জন্য অনেক শুভকামনা। কাজী আনোয়ারুল ইকবাল, আমার গোপালগঞ্জের সুরিদ শিল্পকলা একাডেমির একজন এখানকার সদস্য, এবং ভালো আবৃত্তি করে। আনোয়ার আচ্ছা ইকবাল আচ্ছা। লিখেছেন, এসে গেছি নাহিদা আপু, আপুকে শুনতে, শুভকামনা প্রিয় নাহিদা আপু, অনুনাদ ও প্রিয় দাদার জন্য। সানোয়ার ইকবাল আবার লাভ পাঠিয়েছে। ফালাক ফারজানা লিখেছে, আমাদের আড্ডার জায়গা কবিতা ক্যাফে, কবিতা ক্যাফের জন্য শুভকামনা। সাইমা হক লিখেছে, নাহিদা আপু ও স্যারের জন্য শুভকামনা রইল। জোনাকি আমিনুল, তোমার আমার খুব কাছের বন্ধু মাদারীপুরের। আহা হা। আমরা ওর সাথে খুব দুষ্ট, এবং এই মানুষটা আসলে অনেক ওর মতন সাদা মনের মানুষ আমি খুব কম দেখেছি। আমি যথেষ্ট আসলে বেশি আমি বন্ধুদের সাথে যখন আড্ডায় বসি খুব দুষ্টামি করি, কিন্তু ও কোনো দুষ্টামিকেই ও আসলে গায়ে মাখে না। আমাদের অনেক বন্ধু কিন্তু সিরিয়াস হয়ে যায়, মানে অনেক দুষ্টামি নিতে পারে না, কিন্তু নিতে পারে জোনাকি না, আসলে রাইট।
জোনাকি এমন একটা মানুষ, ও সব খুব ভালো মতন হজম করতে পারে, এবং ওকে গিনিপিগ বানালেও সে দেখা যায় গিনিপিগ হয়েও ব্যাপারটা এনজয় করে। হ্যাঁ, আহ, এক্স্যাক্টলি, সে গিনিপিগ হয়েও ব্যাপারটা এনজয় করে, এটা সবচেয়ে ভালো লাগে। এটা সক্রেটিসের থিওরি আসলে, অনেক বুদ্ধিমান বলে এই কাজটা করে। তো ও লিখেছে, কেমন আছো নাহিদা, কেমন আছো বাবু, আমার ডাক্তার ধরেই ডেকেছে। স্নেহা ইসলাম আচ্ছা। আবার লিখেছে, আপনার কবিতা খুব ভালো লাগছে। নার্গিস ফেরদৌসি, আসলে বাহ। উনি আমার এক অভিভাবক, ওনার আইডি থেকে আমার এক শিক্ষার্থী বলবো না, ও অনেক চমৎকার আবৃত্তি করে। ছোট মানুষ কিন্তু অনেক আচ্ছা। চমৎকার আবৃত্তি করে, এবার জাতীয় পুরস্কার পাওয়ার মতন জায়গায় সে চলে গিয়েছে, হয়তো পেয়েও যাবে। নাহিদা বাহ। ম্যামের জন্য রইল শুভকামনা। স্নেহা ইসলাম আবার থ্যাংক লিখেছে, ইউ। আপনার আপনার কবিতা স্যারের কণ্ঠে। হ্যাঁ, একটা করেছি, আরো করবো ভবিষ্যতে, আর করতে তো সবসময় করছি। আহ, মধুসূদন আহ, দারিপা, আমি ওনাকে চিনি না, সম্ভবত তোমার সাথে কানেক্টেড। শুভ সন্ধ্যা কবি হ্যাঁ, বন্ধু হ্যাঁ, নাহিদা, আহ, আন্তরিক শুভেচ্ছা এপার বাংলা থেকে। হ্যাঁ, হ্যাঁ, তোমার তুমি ওনাকে একটু শুভেচ্ছা জানাও, যেহেতু তোমার সাথে হ্যাঁ, সম্পর্কিত। মধুসূদন দাদাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং দাদা আজকে বিকেলে যখন আমার স্ট্যাটাসটা দেখেছে তখনই আমাকে ইনবক্স করেছে যে আমি অবশ্যই দেখবো। দাদাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনি দেখছেন, এটা সত্যি আনন্দের আমার জন্য। হ্যাঁ, ওপার বাংলা থেকে আমাদের সাথে কেউ সংযুক্ত আছে, এটা আমার আমার ভাবতেই অনেক ভালো লাগছে। স্নেহা ইসলাম আবার লিখেছে, ধন্যবাদ স্যার সুন্দর অনুষ্ঠানের জন্য। সাদিয়া সুলতানা, স্নেহার জন্য একটু কথা বলি। স্নেহা আমার, হ্যাঁ, তুমি জানো যে আমরা প্রতি শুক্রবারে তোমার মতন একজন বিশেষ অতিথিকে নিয়ে বসি, আর সোমবার গুলোতে আমার ছোট্ট বন্ধুদেরকে নিয়ে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অনুনাদের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছোট্ট বন্ধুদের নিয়ে বসি। তো গত আচ্ছা, অনুষ্ঠানটা স্নেহা সিলেক্টেড ছিল, কিন্তু সে কোনো একটা কারণে, টেকনোলজির কোনো দুর্বলতার কারণে সে সংযুক্ত হতে পারেনি। আমার আচ্ছা, মামনি আচ্ছা। অনেক কান্নাকাটি করেছে বাসায় বসে। তো আমি পরবর্তী সোমবারে স্নেহাকে আনবো, তুমি থেকো, সেই অনুষ্ঠানটা দেখো, তোমার নিমন্ত্রণ রইল। অবশ্যই, 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 অবশ্যই। সাদিয়া সুলতানা লিখেছে, অনেক অনেক শুভকামনা আপা। রাজা শহীদুল আলম, রাজা শহীদুল আসলাম, সম্ভবত তোমার সাথে সম্পর্কিত, শুভেচ্ছা জানিয়েছে। মধুসূদন হ্যাঁ, রাজা দারিপা, রাজা ভাই, রাজা ভাই, সাদিয়া সুলতানা খুব ভালো একজন গল্পকার। আচ্ছা আর আচ্ছা। রাজা শহীদুল ইসলাম ভাইও চমৎকার গল্প লেখেন, এবং উনি একজন গল্পকার, একজন ঔপন্যাসিক, এবং লিটল ম্যাগের একজন চালচিত্র নামে একটা লিটল ম্যাগ করেন। আহ এবং অসম্ভব অসম্ভব ভালো মানের একটি লিটল ম্যাগ। সবাইকে হ্যাঁ, দেখে ভীষণ ভালো লাগছে। মধুসূদন দা আবার লিখেছে, সম্পাদক হিসেবে নাহিদার স্পষ্ট বক্তব্য এর সঙ্গে আমি একজন লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে সম্পূর্ণ সহমত। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে এটা একটা ধন্যবাদ দাদা। সংগ্রামের জায়গা, এটা একটা যুদ্ধের জায়গা। এই যুদ্ধে সহযোদ্ধা খুব প্রয়োজন, আর আমরা সবাই সহযোদ্ধা। আপনারা দুই সম্পাদক যদি সহমত পোষণ করেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন, তাহলে আমরা জয়ী হবই। ঝর্ণা বিশ্বাস তোমার একজন একনিষ্ঠ ভক্ত, আমাদের সংগঠনের অন্যতম সুহৃদ, এবং সংগঠনকে হ্যাঁ, টিকিয়ে, এবং ওনার মেয়ে হচ্ছে রোজ, আমার খুব প্রিয় একটা ছোট বন্ধু। উনি লিখেছেন, ও রোজ লিখেছে, আমি রোজ বলছি আমার দুজন প্রিয় কবিকে। আসলে রোজ, আমি কবি না, কবি বলতে যে সংজ্ঞায়িত ভাবে যা বোঝায়, আমি ছোট, আমি দু এক লাইন লিখি। কবি বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে তোমার নাহিদা ম্যাম। আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আমি আমি আপনার। রোজের জন্য একটু স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই। কারণ এজন্য এই অনুষ্ঠানের মাধ্যমেই আমি আনুষ্ঠানিকভাবে রোজকে ধন্যবাদ জানাতে চাই। রোজ আমার একটা কবিতা এত চমৎকার আবৃত্তি করেছে, এত চমৎকার আবৃত্তি করেছে যে ওর আবৃত্তির পরে আমি যখন এই আবৃত্তিটা কয়েকজনকে শেয়ার করলাম, তুমি চিনবে বন্ধু, তার মধ্যে যেমন রহিম শাহ আমাদের এবারের শিশু একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার পুরস্কার প্রাপ্ত পেয়েছে। ছড়াকার। হ্যাঁ, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ছড়াকার রহিম শাহ শুধু শেয়ার করেছে তাই না, তিনি এটা আমাকে কয়েকবার ফোন করে জানিয়েছেন রোজের কথা, যে এত ভালো আবৃত্তি করেছে যে আমি ওটা বোধহয় মানে মিনিমাম 50 বার শুনেছি। তো আমি রোজকে বলবো যে রোজ, এই কবিতাটা ইভেন তোমার স্যারও আবৃত্তি করেছেন। অনেকে অনেকে স্যারের এই থেকে ভালো কবিতা। হয়েছে, হ্যাঁ। স্যারের থেকে ভালো হয়েছে, স্যারের থেকে ওর ভালো হয়েছে।
না, স্যারের তুলনায় স্যারের যে অভিজ্ঞতা বা বয়স আর রোজের যে বয়স বা অভিজ্ঞতা সে তুলনায় বলবো অবশ্যই রোজ অনেক ভালো কাজ করেছে। এবং আমি আমি আসলে রোজের কাছে মানে কি বলবো এই ভালোবাসা, আমি বলেছি তোমাকে কিছুক্ষণ আগে যে ছোট আর বড় নেই, যে যে কাজটা খুব নিবেদনের সাথে করে আমি তাকে শ্রদ্ধা করি। যেমন কিছুক্ষণ এখানে আগে সানোয়ারের তোমার কথা একটা বললাম। হিসাবে, ভুল আছে। তুমি রোজকে বলেছো বয়সে ছোট, আমরা তো ওকে মা ডাকি, সে তো আমার কাছে বড়, সে তো ভালো করবেই, সে তো স্বাভাবিক। না, হ্যাঁ, এবং সানোয়ারের কথা রোজের বলছিলে। রোজের রোজের কথা না, সানোয়ার কথা বললাম যে এরকম ছোট আর বড় বলে না, সানোয়ার না আরো অনেকজন আছে অনেক ছোট, মানে যারা আমার বয়সে ছোট কিন্তু এত ভালো গল্প লিখছে বা কবিতা লিখছে যাদেরকে আমি আসলে আমি খুব রেসপেক্ট করি ওদের জায়গা থেকে। আর যেই জিনিসটা বলছিলাম যে রোজের ব্যাপারটা বলছিলাম, রোজ যেই জায়গাটাতে আজকে পৌঁছচ্ছে এটার পেছনেও যাদের অবদান, যারা কারিগর আমি বলবো ওর বাবা মা, দুজনের প্রতি মানে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আসলে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশটা তৈরি করে দেন বাবা মা। সেটাই। এবং বাবা মা যদি এ ব্যাপারে সহনশীল এবং সহযোগী মনোভাবাপন্ন না হন তাহলে যেটা হয় সম্ভব না। সেটা হচ্ছে আহ সন্তানদের জন্য ওইভাবে বেড়ে ওঠা বা ওদের বিকাশটা তৈরি করা সম্ভব হয় না। সো আমি এই জায়গাটায় দেখেছি ঝর্ণা দি আর কি, যিনি রোজের মা, আমি ঝর্ণা দিকে দেখেছি যে অসম্ভব অসম্ভব ভাবে সহযোগিতাপূর্ণ এবং ভীষণভাবে উনি সহযোগিতা করে যাচ্ছেন। এটা খুবই আনন্দের এবং আমি আমি তার প্রতিও ধন্যবাদ জানাবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে এই কথাগুলো বলার জন্য। আসলে আমরা অনেক সময় অনেক কিছু বলা বলা হয়ে ওঠে না। ঝর্ণাদি এবং দাদা মানে ওনার যে হাজবেন্ড, তোমাকে আরেকটু নিউজ দিয়ে রাখি। ঝর্ণাদি এবং তার ঝর্ণাদি ডাক্তার, ওনার হাজবেন্ড ডাক্তার, এবং ওনার হুম হুম। বোন ডাক্তার, বোনের হাজবেন্ড ডাক্তার। তারা কিন্তু এই মুহূর্তে করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছে। ঝর্ণাদি এই মুহূর্তে করোনা আক্রান্ত নয়, কিন্তু তার পরিবারে আরো 2 জন ডাক্তার কিন্তু তারা করোনা ফাইট করছে, এবং ওনারা ফ্রন্টলাইন সোলজার হিসেবে ওনারা কোয়ারেন্টাইনে ছিল দীর্ঘদিন, এখন আবার তারা কর্মক্ষেত্রে গিয়েছে। তো সব মিলিয়ে এই মানুষটাকে এবং তার পরিবারের সবাইকে আমার পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা, কারণ এই অনুনাদকে মানে আমার সংগঠনটাকে টিকিয়ে রাখার জন্য যে মানুষগুলো ভাবে, যারা ধরো হুম হুম। বিভিন্ন সময় খবর নেয় যে কি করছি, কিভাবে হুম হুম। বাসা ভাড়াটা দিচ্ছি, তারপরে ধরো কিভাবে কার্যক্রমগুলো চালাচ্ছি, একটা প্ল্যানিং কিভাবে হবে, এই ব্যাপারে অনেক গার্ডিয়ান, আমার প্রায় 15-20 জন গার্ডিয়ান আছেন, যাদের নাম আমি বলতেই চাই। যেমন তার মধ্যে একজন আছেন রাজু ভাই, আর একজন আছেন ঝর্ণাদি, তারপরে এরকম একটা ভাই আছে, আর কয়েকজন বোন আছে। ওরা খুব এগিয়ে আসে। আর একজন আছে আমার লিমা আপা। এরা কিন্তু সবাই শুধু এরা, আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না, আমার অভিভাবক সংখ্যা 100, তার মধ্যে প্রায় বেশ কিছু তারা খুব ফ্রন্ট লাইনে এসে একটা সংগঠন টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক একটা রোজ, সংগঠন টিকিয়ে রাখতে গেলে আসলে ফ্রন্ট লাইনার কিছু দরকার হয় এবং দরকার। এমন কিছু নিবেদিত বন্ধু বান্ধব দরকার হয় যারা আসলে এটার জন্য এগিয়ে আসেন। এটা থাকতেই হয়। মানে এদেরকে আসলে এরা পরোক্ষ থেকেই কাজ করেন কিন্তু কত বড় যে কাজ করেন এটা ভাবা যায়। তুমি প্রথমেই বলছিলে যে মন্ত্রণালয় থেকে একটা ফোন এসেছে, আমরা জানি না সেখান থেকে কি সাহায্য পাবো কি পাবো সেটা জানি না। এই যে মন্ত্রণালয় থেকে একটা ফোন এসেছে, ফোনটা তোমাকে আশা দিয়েছে, সেখান থেকে তুমি শক্তি পেয়েছো, এটা কিন্তু অনেক বড় জিনিস। তো আমার সুহৃদরাও এরকম, মানে নিঃসন্দেহে নিঃসন্দেহে। এই ঝর্ণাদি বলো, তারপরে আমার আরো আরো কিছু প্যারেন্টস আছে, রাজু ভাই আছে, লিমা আপা আছে, এরকম বেশ কিছু। তারপরে আরেকটা হুম। বেশ কিছু, আমি নাম বলে শেষ করতে পারবো না। এরা সবাই কিন্তু এই আশার জায়গাটা আমাদেরকে জাগিয়ে রেখেছে। এমন তুমিও আমাকে বেশ কয়েকবার ফোনে তুমি বলেছো যে দোস্ত চিন্তা করিস না, হয়ে যাবে একটা কিছু। তো হচ্ছে, আমরা মানে আমরা তো চলে যাচ্ছি সেভাবে। যাই হোক, রোজ তোমাকে আরো লিখেছে আপনার কবিতা আমার সেটাই, খুব এভাবে ভালো হাতে লাগে। হাত ধরেই চলতে হবে। সেটাই। বিপ্রতীপ মোস্তাক, ও এক ছোট ভাই, তুমি হয়তো ওর কবিতা এখন পর্যন্ত পড়োনি, কিন্তু আমি ওর বেশ কিছু কবিতা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। অনেক ভালো লেখে। আহ, আমি ওকে মানে কবিতা ক্যাফে খুললে হয়তো তোমার কাছে পাঠাবো এক সময়। ও খুব ভালো লেখে, নিশ্চয়ই যদিও নিশ্চয়ই। বয়সে অনেক ছোট। ও লিখেছে, শুনছি প্রিয় প্রদ্যোৎ ভাই, চলুক এই আয়োজন, নাহিদা আপুর অনেক গল্প শুনেছি আপনার কাছ থেকে, সেদিন পলিয়ার ভাইয়ের প্রোগ্রাম থেকে অনেক কিছু জানলাম, আজও অনেক কিছু জানতে পারবো, নাহিদা আপুর জন্য ভালোবাসা, শুভকামনা। ও হ্যাঁ, কবিতা ক্যাফে আমার একটি প্রিয় জায়গা। তো তারও একটা প্রিয় অনেক জায়গা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কানাইলাল পাল লিখেছে, তৃষ্ণা খুব সুন্দর, তোমার তৃষ্ণা সিরিজের কবিতা নিয়ে লিখেছে, তৃষ্ণা খুব সুন্দর। তৃষ্ণা, আসলে তোমার তৃষ্ণাটার মধ্যে যেটা থাকে, অনেক লেখা কিন্তু মানুষকে তৃপ্তি দেয়।
মানে ধন্যবাদ। লেখা পড়ে মানুষ তৃপ্তি পায়, কিন্তু তোমার তৃষ্ণাটা পড়ে সেটাই। তৃষ্ণা বেড়ে গিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে সেটা তৃপ্তি না, তৃপ্তির পরে আরো তৃষ্ণা রয়ে গিয়েছে যে আরো কিছু চাই, সেই ছোট গল্পের সংজ্ঞার মতো। ফারজানা বিনতে সেটাই। আলী, ফারজানা বিনতে আলী ও আমাদের অনুনাদের এক মানে সদস্য। ম্যাম, আপনি সত্যি হুম। অনেক ভালো কবিতা লেখেন এবং আবৃত্তি করেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ম্যাম। আর আমার জন্য একটু দোয়া করবেন ম্যাম, যেন আমিও একদিন খুব ভালো কবিতা লিখতে পারি। হ্যাঁ, ফারজানা ভালো নিশ্চয়ই, কবিতা নিশ্চয়ই। লিখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, কবিতা ভালো লেখার জন্য দোয়ার প্রয়োজন নাই, যেটা প্রয়োজন সেটা বলে দেই তোমাকে, সেটা হচ্ছে কবিতা ভালো লিখতে হলে কবিতা পড়তে হবে, প্রচুর কবিতা পড়তে হবে, এবং নিজের ভেতরে নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, নিজের ভেতরে এই আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে হ্যাঁ আমিও লিখতে পারি। হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা এক সময় তোমাকে কবি করে তুলবে, এইটুকু নিশ্চিত করে বলতে পারি। হ্যাঁ, আর ভালোবাসা যদি চাও সেটা আছে, অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা থাকবে সব সময়। এবং সাথে প্ল্যাটফর্মও আছে, যেহেতু তোমার পত্রিকা একদম। রয়েছে। যদি ভালো লেখে সেটাই। অবশ্যই সে জায়গাও পাবে। আহ, নিশ্চয়ই। বাশার শরীফা, তুমি চিনতে পেরেছো বাশার শরীফা কি? আরে, আমাদের বন্ধু। আমাদের চিনু, আমাদের বন্ধু চিনু, সে শুধু ভালোবাসা বন্ধু জানিয়েই খালাস। সে আরো কিছু লিখতে পারতো, বন্ধু মানুষ আর কি বেশি লেখ, তা না, তা লিখবে না, অল্প শর্টকাটে সেরেছে। হ্যাঁ। মধুসূদন দা আবার লিখেছে, বেদনার বায়োস্কোপ আশ্চর্য এক নির্মাণ, সত্যি এক জাদুর কলম। হ্যাঁ সত্যি দোস্ত, তোমার থ্যাংক ইউ। কলমে জাদুই আছে। তৃষ্ণা ও বেদনার বায়োস্কোপ দুটি আমাকে মুগ্ধ করেছে, লিখেছে কাজী আনোয়ারুল ইকবাল। উনি আসলে অনেক পড়েন এই ভদ্রলোক। আমি বলেছি যে তোমাকে যে আমার গোপালগঞ্জের খুব কাছের শরীর উনি, এবং ভালো আবৃত্তি জি, করেন। জি। উনার বাহ। তোমার এই কবিতা ভালো লিখেছে। ইয়াটা মধুসূদন দা আবার থ্যাংক লিখেছে, ইউ। নাহিদার নাহিদার কণ্ঠ অত্যন্ত পরিশীলিত, পরিণত, পাঠে পটীয়সী। হ্যাঁ মধুসূদন দাস সেটা নাহিদা মানে অনেক সময় বলতে চায় না যে সে আসলে আবৃত্তি শিল্পী। এবং তার আরেকটা পরিচয় হচ্ছে, সে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সাহিত্যের অনুষ্ঠানগুলো সে কিন্তু সঞ্চালনা করে। আমি আজকের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করতে যাওয়ার আগে বেশ কয়েকবার ভেবেছি কি বলবো কি করব, এত বড় একজন প্রেজেন্টারকে আমি প্রেজেন্ট করতে যাব, এটা দুঃসাহসের ব্যাপার। পরে ভাবলাম যে যেহেতু বন্ধু মোটেই না। মানুষ, আমার এত প্রিপারেশনের প্রয়োজন নাই, আমি ক্যাজুয়াল ভাবে শুরু করে দিই। কারণ নাহিদা অনেক বড় মাপের একজন সঞ্চালক, এবং বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল লিড ফেস্ট গুলোতেও সে অনেক মুখ্য ভূমিকা পালন করে। তাকে আমি সঞ্চালনা করে একটা অনুষ্ঠানে আনা মানে আমার জন্য অনেক ঝুঁকি। তো আরে না, এতটা বলো না। মানুষ জানে এগুলো। নার্গিস পেট্রোলজি লিখেছে, হাস্যোজ্জ্বল আশরাফি ম্যামকে অনেক সুন্দর লাগছে। সাফা লিখেছে তোমাকে এই কথাটা, যে তোমাকে অনেক থ্যাংক ইউ সুন্দর সাফা, লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আহ আশিকা রহমান রীতি, আমার আরেক ছোট্ট বন্ধু, এটা অনেক ছোট্ট বন্ধু, তুমি এটার পারফরমেন্স দেখলে আচ্ছা। তুমি আরেকবার, অনেক ছোট, সে এখনো ওয়ানেও পড়ে না। চরম দুরন্ত, দুরন্ত একটা ছেলে, বাট সে যখন পারফর্ম করে সে ভীষণ রকমের সিরিয়াস, এবং সে বাহ। অতটুকু মানুষ চমৎকার চমৎকার কবিতা করে। ও মা লিখেছে, মুগ্ধতায় ভরে গেল মন, মন কথা আর কবিতায়। ঝর্ণা দিয়ে আবার লিখেছে, দুজন প্রিয় কবিকে অভিনন্দন ও ভালোবাসা, খুব ভালো লাগলো দুই বন্ধুকে দেখে, শুধু লাইভ নয় বাস্তবেও ছুঁয়ে দেখতে চাই। সুপ্রিয় নাহিদ আপু, আচ্ছা আপনি ছুঁয়ে দেখে নাকি? তো নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি একদিন দড়ি নিয়ে যান, ঠিক আছে, বেঁধে রেখেন। ওকে। ফারজানা বিনতে আলী আবার লিখেছে, খুব ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন স্যার, এই অনুষ্ঠানের মুহূর্তগুলো খুব ভালো কাটে আমার, অনেক অনেক ভালোবাসা স্যার। আসলে আমরা সবাই এই মুহূর্তটায় একটু হ্যাঁ। ক্লামজিনেসের মধ্যে আছি, মানে আমাদের যে থাকা বলতে যেটা বোঝায় সেটা আমরা সেরকম নেই। তো একটু কথা আড্ডায় যদি আমরা ভালো থাকি। বলতে বলতে লিমা সেটাই। আপা আবার চলে এসেছে, দুই বন্ধু একসাথে আড্ডা, অনেক আনন্দের, শুভকামনা দুজনের জন্য। তোমার আগে বলছিলাম যে আমার কিছু শহীদ আছে, তার মধ্যে একজন লিমা আপা। উনি লিখেছে, দুই বন্ধু একসাথে আড্ডা, অনেক ভালো অনেক আনন্দের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাসিনা ইসলাম সীমা লিখেছে অভিনন্দন। লাবণী মল্লিক, আসলে লাবণীর অ্যাকাউন্ট থেকে লিখেছে আমার আরেকটা ছোট্ট বন্ধু, এটা একটা পিচ্ছি লেজেন্ড বলবো আমি, মানে সে আমাকে জেঠু বলে। আহ, জেঠু তোমার বন্ধু আন্টি আমার মতো সুন্দর। না তোমার মতো সুন্দর, না না আমার মতো সুন্দর, কিন্তু তুই তো মানে আমি যেটা বলবো যে আমি তো সুন্দর না।
নাহিদাকে যদি কেউ বলে আমার মতো সুন্দর, তাহলে রিনি তুমি কিন্তু আসলে দুষ্টুমি করে ফেলেছো। নাহিদা আন্টি তোমার অনেক বেশি সুন্দর। আমরা লাইভ শুরু করার আগে নাহিদাকে বলছিলাম, বন্ধু তুমি যদি এত কিছু না হয়ে নায়িকা হতে, তাহলে মানে ব্যাপারটা একটু ভালো হতো। কারণ নায়িকা হিসাবে তুমি অনেক বড় জায়গা দখল করতে পারবে। যাই হোক রিনি, তোমার ভালোবাসা পৌঁছে দিলাম নাহিদা আন্টির কাছে। কবি আপনারা, আপনাদের দুজনকে অনেক অনেক শুভকামনা। এটা লিখেছে রিনির মা লাবণী। যাই হোক আমরা আবার কমেন্টসে যাব। বন্ধু এবার তোমার আরেকটা কবিতা শুনি, আমি অনেকক্ষণ বকবক করে আচ্ছা, ফেললাম। আমি হ্যাঁ, আমার কবিতা আমি পড়বো না তুমি পড়বে? আচ্ছা, আমি আরেকটা কবিতা পড়ি, যে কবিতাটা আসলে কবিতা মানে কি, মনোময় সিরিজটা সবসময় যেখানেই যাই আমাকে পড়তে হয়। মনোময় মূলত একটা চিঠি সিরিজ, এই সিরিজের বেশ কিছু কবিতা রয়েছে। আহ, দেখা যাচ্ছে কোনো না কোনো এক সময় আবদার এসেই যায় যে মনোময় সিরিজের কবিতার জন্য। তো আমি আজকে আবদারের আগেই বরং মনোময় সিরিজের একটা কবিতা শোনাই আপনাদেরকে, এরপরে আবার অন্য কবিতায় যাব। উম চিঠি সিরিজের এটা আমার 17 নাম্বার চিঠি। এই 17 নাম্বার চিঠিটা আমি আপনাদের শোনাচ্ছি। মনোময়, ভালো আছিস জানি, তাই এসব গদবাঁধা প্রশ্ন থেকে দূরে থাকলাম। জানতে চেয়েছিলি কবিতা লিখি কিনা। এ শহর তো কবিতা চেনে না রে, চেনে কর্মব্যস্ত জীবন। কবিতার আবাদযোগ্য জমি এখানে কোথায়? আর থাকলেও তা ক্রয়সাধ্য নয় মোটেই। অন্তত আমার মতো ন্যাড়বেড়ে রংচটা মধ্যবিত্তের কাছে তো নয়। ঘুমো ঘোরে এলে মনোহর টাইপ কোনো স্বপ্ন ভুল করেও আমার এদোগলিতে ঢুকবে না। এবং এও জানি একজন সফল নিম্নবিত্তের স্বপ্ন প্রাক নির্বাচনী প্রতিশ্রুতির মতো, কানের পোকা নাড়িয়ে দেয় বটে, দীনতা নাড়ায় না। ব্যর্থতায় মরিয়ে তাই রোজ কত রকমের হাসি কিনতে হয়, তার কোনোটাই ঠোঁটের মাপে হয় না বলে অসামঞ্জস্যের সুতো দিয়ে টেনে টুনে তাকে মেলানোর চেষ্টা চলে। অভিনয় জানতাম না তখন, তাই তোর তাই তো তোর প্রতি মুগ্ধতা গোপন থাকেনি একেবারেই। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই, আমি তো বরাবরই ছেঁড়া পাল, ভাঙা মাস্তুল। তোর হাজারো সফলতার গল্পে এক ফোঁটা বিষাক্ত ভুল। তোর প্রতি এই যে মুগ্ধতা, যাকে এই বিংশ শতাব্দীতে এসেও ভালোবাসা ভেবেছি বোকার মতো, সে দায় তোর নয়। ভালোবাসা শতাব্দী চেনে না, চেনে শুধু বিরহ। এ এমনই এক ম্যাজিক কার্পেট, উঠে বসেছ তো ব্যাস, বিচ্ছেদ নিয়ে তোমায় আর ভাবতে হবে না। যেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি আমি তোর জীবনে কি আর কোথায় আছি, তখন আর কষ্ট পাইনি জানিস। কেন পাবো বল? সত্তরে লও সহজে, এ তো আমার মুখস্থ। যে আমি এক অন্ধকারের জীব, আলোতে তার অস্তিত্ব কোথায়? সমস্যা কি জানিস, মুখস্থ যা কিছু সব মগজের কোষাগারে জমে। মন, সে তো এক পাটজাত গুদাম। এক কোণে আগুন লেগেছে তো কোনো কিছু পোড়াতে আর বাদ রাখবে না। এ পোড়া হৃদয় নিয়ে বেশ থাকবো দেখিস। ভুলে যাব কবে কোথায় কোন মধ্যরাতে জেগে থাকা চাঁদের সাথে নিদ্রাহরণের গল্প করেছিলাম। ভুলে যাব কবে কোন স্বপ্ন বিছানো পথে এক নাকছাবি হারিয়ে মন কেমন করে উঠেছিল। ভুলে যাব জলের গায়ে সাঁতারের আঁচড় কাটতে না পারার দুঃখগুলো। ভুলে যাব প্রথম দেখার গাঢ় আবেগ, অথবা শেষ চুম্বনের অভিনয়। এইসব টিপিক্যাল বাঙালি মেয়ের মেন্টালিটি ঝেড়ে আজ থেকে পুরোপুরি ফেলে দিলাম। তুই তো এক উদার পাখি, বুকের ছোট্ট খাঁচায় তোকে কি পোষ মানানো যায় বল?
মিথ্যায় উড়িয়ে দিলাম, মুক্তি দিয়ে তোকে নিজেই খাঁচাবন্দি হলাম। রোজ রোজ তোকে আর কষ্ট করে ভালোবাসি বলার মিথ্যে অভিনয় তো করতে হবে না। ইতি নিশ্চয়তা। চমৎকার বন্ধু। তোমার যে জিনিসটা হয়েছে, তোমার এই মনোময় সিরিজের কবিতাগুলো যখন আমি পড়ি তখন আমার ভীষণ কষ্ট হয়। আমার মনে হয় যে তোমার বন্ধু না হয়ে আমি যদি মনোময় হতাম সেটাই বোধহয় মানে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু কপাল আমার খুবই খারাপ, আমি তোমার বন্ধু হয়ে আছি, মনোময় হতে পারছি না। মনোময়কে আমার আসলে সত্যি সত্যি হিংসে হয়, ভীষণ রকমের হিংসে হয় যে যাক। তোমার এই গল্প জগতের মনোময়, আমার মনোময় হওয়ার খুব শখ লেগে যায়। তো আহ, দর্শক শ্রোতারা অন্যভাবে অনেক নেবেন ধন্যবাদ না। বন্ধু। না না, দর্শক শ্রোতারা এটা অন্যভাবে অন্যভাবে নেওয়ার কোনো নেয়ার কারণ কোনো নেই, কোনো কারণ সুযোগ নেই, নেই। কারণ আমরা বন্ধু, কাজে বন্ধুত্বের মধ্যে অনেক রকম মজা হতেই পারে। মজা হতে পারে। আহ, আর মনোময় সিরিজটা যেটা হয়, আমি তোমাকে শুরুতেও বলেছি, সেটা হচ্ছে মনোময় সিরিজটা পুরোটাই হচ্ছে গিয়ে আমার একটা আহ প্রত্যেকটা মানুষের কল্পনায় একটা মানুষ থাকে, তো যে এই মানুষটা ঠিক তেমন হতে পারে। সেই মনোময়টা বাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা খুব বড় বিষয় নয়, আমার অস্তিত্বে বা আমার কল্পনায় তো অবশ্যই আছে। সেটাই সেটাই। এবং সেটাই তো আমার জেলাসির জায়গা। আমি তোমাকে বলেছি যে আমার খুব রাগ লাগে যে ইস, আমি কেন মনোময় হতে পারলাম না। আমার এত আহা। চমৎকার কবি, গল্পকার, উপস্থাপিকা, আবৃত্তি শিল্পী কি না, আমার এই বন্ধুটার মনোময় হতে পারলে জীবনটা আসলে মনোমুগ্ধকর হয়ে যেত। যাই হোক, বলতে বলতে আমাদের আরো কিছু সুরিত চলে এসেছে, যার নাম বলছিলাম আনিসুর রহমান, রাজু ভাই চলে এসেছে, লাবণী, ওরা আমার খুব সুরিত। আমার এই সংগঠনটা টিকিয়ে রাখার জন্য বা সার্বিকভাবে যে মানুষগুলো সবসময় সামনে থাকে। রাজু ভাই লিখেছে দুই বন্ধুর যুগলবন্দি অসাধারণ। রাজু ভাই হচ্ছে এখানকার যে উদীচী উদীচীর উনি সাধারণ সম্পাদক এবং খুবই আচ্ছা। কঠোর পরিশ্রমী একজন মানুষ। এবং আমি যে পদক্ষেপ যখনই নিই উনি, মানে ওনার কথা বলতেই হয়, যে পদক্ষেপ যখনই নিই ওনার সহচর্য আমার জন্য থাকে। আমাদের করোনা যোদ্ধা পলি পারভিন চলে এসেছে। দুই বাহ। বন্ধুর খুনসুটি শুনতে দেখতে চলে আসতাম। ও আমাদের কবিতা শুনতে দারুণ। আসেনি, খুনসুটি শুনতে এসেছে। আচ্ছা, যাই হোক, যে কারণেই হোক এসেছে তো। এসেছে। পলির জন্য অশেষ ধন্যবাদ। অনেক এবং অনেক পলি, ভালোবাসা, পলেকে অনেক এবং ভালোবাসা। তুমি চিন্তা করতে পারবে না যে এই সময়টায় করোনা শরীরে বহন করে, এবং ওরা আমাকে যেটা জানিয়েছে যে শত্রুরও যেন এই রোগটা না হয়। কারণ হচ্ছে ভিতরে যথেষ্ট যন্ত্রণা হয়, সাধারণ জ্বরের মতন জ্বর এটা না, শরীর শুকিয়ে যায়, শরীরের ভিতরে যথেষ্ট যন্ত্রণা হয়। ওরা বলেছে যে শত্রুরও যেন এই রোগটা না হয়, ওরা এই কামনাটা আমাকে করেছে। হ্যাঁ, বলেছে বলেছে কথাটা। এবং সেই সময়টায় ও কিন্তু প্রতিদিন ওর কিন্তু কোনো না কোনো পারফরমেন্স থাকে। এবং এই দুটা, তোমার কবিতা ক্যাফে, আমার খুব ভালো লাগে যে আমার বন্ধু এমন একটা নাম দিয়েছে, কবিতা ক্যাফে, ক্যাফের সাথে কবিতা। এবং কবিতা মানে সেখানে অনেক বই আছে, যারা এখনো যায়নি সেখানে তারা হয়তো করোনাকালীন সময় পার হয়ে গেলে সেখানে গিয়েই দেখতে পাবে, যেখানে একটা ছোট্ট মঞ্চ আছে এবং সমস্ত জায়গাটায় তোমার রুচির চরম একটা ছোঁয়া রয়েছে সেখানে। বই আছে, কফি আছে সেখানে, মুড়ি চানাচুর আছে, সাথে রয়েছে একটা ছোট্ট মঞ্চ, সেখানে প্রতিনিয়ত সেখানে সাহিত্য আড্ডা হচ্ছে, কবিতার আসর জমছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর প্রতিদিন সন্ধ্যার পরে তো দেশের স্বনামধন্য কবি, আবৃত্তি শিল্পী, লেখক তাদের আড্ডা বসছেই। তো যাই হোক, জয়ন্ত মজুমদার, ও যেটা বলছিলাম যে কবিতা ক্যাফে, তোমার এই যে নামটার মধ্যেই আসলে অনেক কিছু রয়েছে। তো কবিতাকে যারা ভালোবাসে, পলি পারভিন এবং রাবিন, ওরা দুজন কবিতাকে আসলে এই করোনাকালীন সময় ওদের ওষুধ বানিয়েছে। ওরা কবিতা দিয়ে করোনা ফাইট করেছে। ওদের মানে একদম সারা একদম। ঘরে, সারা ঘরে কবিতার বই ছড়ানো, এবং ওই করোনার সময়টায় ওরা সম্পূর্ণভাবে কবিতা নির্ভর ছিল। এবং একদম সেজন্য ওদেরকে একদম। আর একবার স্যালুট জানাই যে কবিতাকে যারা অস্ত্র বানিয়ে করোনা ফাইট করতে পারে তাদের জন্য সত্যি সত্যি স্যালুট। জয়ন্ত মজুমদার আমাদের মাদারীপুরের এক সুরিত ছোট ভাই, বন্ধু, এবং একটা, তুমি জানো যে কুমার লাবলু ভাইয়ের সাথেও জড়িত। মুগ্ধতা হুম নিয়ে হুম। উপভোগ করছি। সাফা আবার লিখেছে, উম, মুগ্ধ হয়ে শুনছি আপনার কবিতা ম্যাম। ও নিজে ভালো আবৃত্তি করে, তো থ্যাংক তাই ইউ, থ্যাংক ইউ। অন্য হ্যাঁ। কেউ ভালো আবৃত্তি করলে ও মন দিয়ে শোনে। স্নেহা, আপনার কবিতা কথাগুলো এত ভালো লাগছে। আনোয়ারুল ইকবাল ভাই আবার আহা। লিখেছে, অসাধারণ,
অসাধারণ সৃষ্টি, মনোময় মনোমুগ্ধকর উপস্থাপনা, হারিয়ে গেলাম। না ভাই, আপনি আমার মতো হারাবেন না প্লিজ, নিজেকে মনোময় ভাবা শুরু করবেন না, ঠিক আছে? আমি একা মনোময় হয়ে থাকি সেটাও বলো, আপনি আমার শত্রু হবেন না ভাই। আহ পলি পারভিন লিখেছে, লেখাটা ভীষণ সুন্দর, এই সিরিজের লেখাগুলো চমৎকার, আপনি পড়ছেনও বেশ। পলি পারভিন অনেক আমাকে আবার অনেক লিখে, ধন্যবাদ পলি। আসলে আসলে যেটা বলবো সেটা হচ্ছে তুমি বারবার একটা ভুল করছো বন্ধু, আমি একটু তোমাকে সংশোধন করিয়ে দেই। যেটা হচ্ছে তুমি বারবার আমাকে আবৃত্তি শিল্পী বলছো, আর এখানে এত ভালো ভালো খুদে এবং আমাদের প্রিয় ছোট ভাই বোন আবৃত্তি শিল্পী রয়েছেন, যাদের সামনে আমাকে আবৃত্তি শিল্পী বলাটা রীতিমতো অন্যায়। হ্যাঁ। আহ অন্যায় না, আহ তোমাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি, তোমাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি, যে এত ভালো ভালো আবৃত্তি শিল্পীরা আছে, তুমি যেন আরো ভালো করো, তোমার জীবন যেন আরো সামনে, তুমি যেন অনেক উন্নতি করতে পারো আবৃত্তি শিল্পী না হিসেবে। না, আমি 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 কখনোই আর আবৃত্তি করতে চাই না। আমি বরং চাই তোমরা তোমরা আমার, আমি কবিতা লিখি, তোমরা আমার কবিতা পড়ো, এটাই আমার জন্য অনেক সুখের। আর যার জন্য এই শিল্পটা থেকে, এই শিল্প মাধ্যম থেকে সরে এসেছি আজকে প্রায় 10 বছর। এবং তুমি জানো এটা খুব ভালোভাবেই যে আবৃত্তি বা বাচিক শিল্প থেকে যে আমি যেহেতু সরে এসেছি, কাজে আমি আর কখনোই না, তুমি আর এই এখানে এসো না, তুমি আর এসো না, এই 2-4 লাইন কবিতা করে 2-1 টাকা ইনকাম করি, একটু পকেট খরচ হয়, এটা তুমি আবার আসলে সেই ভাত মারা যাবে, এটা তুমি করো না, কখনোই করো না। না তো না, করার কিছু পলি ইচ্ছে নেই আমার। পলি পারভিন লিখেছে, দুষ্ট সঞ্চালক। হ্যাঁ, আমরা অনেক দুষ্টামি করি, ও পলি নিজেও জানে যে আমরা যখনই কোথাও যাই আবৃত্তি করতে, সেখানে একদম ঠিক আসলে বলেছে, পলি একেবারেই ঠিক বলেছে, দুষ্ট সঞ্চালক। নামটা পলিও খুব যথেষ্ট পছন্দ দুষ্ট, হয়েছে আমার। পলি যথেষ্ট, নিজেও যথেষ্ট দুষ্ট। এবং তুমি জানো যে, তুমি নিজেই জানো যে আমরা আসলে কোথাও প্রোগ্রাম করতে গেলে আসলে প্রোগ্রামটা থাকে একটা উদ্দেশ্য, মঞ্চে আমরা আর কতক্ষণ থাকি, আসলে জার্নির পথটা, আড্ডার সময়টা, আসলে এই সময়টুকু একদম আমাদের একদম প্রাণ প্রাণ দেয় এই সময়টা। তুমি একদম। রহিম স্যার কথা বলেছিলে, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, অনেক ভালো চমৎকার লেখা, আমি তুমি তো তুমি ভক্ত। তোমার মনে আছে বন্ধু হ্যাঁ, সেই আমার মনে কিশোরগঞ্জের আছে, পাকন্দিয়াতে কিশোরগঞ্জের পাকন্দিয়াতে কথা। যাওয়ার গল্প? হ্যাঁ, সেটা মনে আছে যে রহিম শাহ যে এত দুষ্টামি করতে পারে এই মানুষটা, সেটা আসলে ওনার কাছে না গেলে বোঝা যায় না। কিন্তু সত্যি কথা হচ্ছে, খুব সাদা মনের মানুষ, খুব ভালো মানুষ। যাই হোক, আমরা কমেন্টসে আবার বন্ধু, আসবো। বন্ধু কমেন্টে আসবো। তুমি তুমি একটু তুমি আমার একটা কবিতা পড়ো না, আমি একটু শুনি। হ্যাঁ, তোমার কবিতা পড়বো, আরো দুইজনের একটু কমেন্ট পড়ে নিই, দুজন ভালো আমার খুব প্রিয় একজন মানুষ শিওর চলে এসেছে। শিওর শিওর। মজুমদার বিপ্লব, তুমি চেনো বোধহয়, বাংলাদেশের হ্যাঁ, অন্যতম নিঃসন্দেহে। বিখ্যাত একজন আবৃত্তি শিল্পী, আমার খুব প্রিয় একজন আবৃত্তি শিল্পী। মজুমদার বিপ্লব লিখেছে, ভালো লাগছে প্রিয় দুজনের এই আলাপন। তুমি তোমার শুভেচ্ছা বাণী দিতে পারো বিপ্লব দাকে, হ্যাঁ, অনেক আমার অনেক খুব প্রিয় ধন্যবাদ মানুষ। বিপ্লব দা, অনেক ধন্যবাদ বিপ্লব দা। তোমার নয়, তিনি আমারও খুব প্রিয় একজন মানুষ, এবং আমার আমার খুব পছন্দের একজন বাচিক শিল্পী তিনি। আচ্ছা, আমারও তাই। এবং আমি তাকে ব্যক্তিগতভাবে তার সাথে আমার ফেস টু ফেস আলাপ হয়নি কখনো, বাট দূর থেকে আমি ওনার ভক্ত। একদম। পলি আবার লিখেছে, কবিতা ক্যাফেকে আমি বলি শিল্প বাড়ি আমার, আমার ভালোবাসার জায়গা কবিতা ক্যাফে। সুকান্ত অনেক গুপ্ত অনেক লিখেছে, ভালোবাসা, অনেক ভালোবাসা। সুকান্ত গুপ্ত লিখেছে, শুনছি খুব ভালো লাগছে দিদি। সুকান্ত গুপ্ত তোমাকে উইশ করেছে। আহ পলি আবার লিখেছে, দেখো কি দুষ্ট, সেই জন্য এসেই বলেছি খুনসুটি দেখতে আর শুনতে এসেছি। জোনাকি আমিনুল আবার এসেছে, বন্ধু আমার, সে আছে অবশ্য আমাদের সাথে, আমি জানি ও থাকবে। আজকের দিনটা সত্যি আনন্দ পেলাম। আমাদের 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 খুব ভালো একটা বন্ধু, নিঃসন্দেহে আমাদের বন্ধুদের মধ্যে জোনাকিকে স্পেশালি থ্যাঙ্কস জানাতেই হয় এই কারণে। ওই যে বললাম, জোনাকির একটা ছোট্ট ঘটনা তোমার মনে আছে কিনা, মাদারীপুরে যাওয়ার পরে ওই হ্যাঁ, বেচারা আহ কি পরিমাণ যে আমার জন্য সে সময় বের করে আমাকে পুরো শহরটা ঘুরিয়েছে, এবং আমার স্মৃতির আমরা জায়গাগুলোতে তিনজন যে জায়গাগুলোতে আমরা কি পরিমাণ ঘুরেছি, টোটাল গাইড কি টাইমটা সে পরিমাণ দিচ্ছে। ঘুরেছিলাম আমরা তিনজন। হ্যাঁ, খুব এনজয় করেছিলাম তখন। এবং খুব মজা করেছি কিন্তু, এবং ওর সাথে একদম। মানে অসম্ভব রকমের বাজে দুষ্টামি করেছি, কিন্তু সে এবং সে তিনটা দুষ্টামি মানুষ করেছে, আমরা একদম সেই স্কুল লাইফে ফিরে স্কুল গিয়েছিলাম, লাইফে পুরোপুরি ফিরে গেছে, স্কুল লাইফে। দুষ্টামিগুলো সেরকম ছিল। যাই হোক বন্ধু, আমরা যেহেতু আমাদের স্কুল লাইফের কথা আসলো, তুমি একটু তোমার আমার জীবনের শুরুটা হচ্ছে আহ, স্বপ্নের একটা শহর, যদিও সেই শহরটা এখন, তুমিও গিয়েছো 33 বছর পরে, 34 বছর পরে, আমি গিয়েছি 33 বছর পরে। তো সেই শহরটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু তোমার হুম। আমার জীবনের শুরুটা সেই মাদারীপুরকে ঘিরে, সেই লেকপার, সেই তোমার ডনোভান স্কুল, আমার ইউআই স্কুল, তারপরে আমাদের বন্ধুদের সাথে মিলেমিশে থাকা, আর তোমার সাহিত্য সংস্কৃতির পথ চলা সেখান থেকেই সম্ভবত শুরু।
তো মাদারীপুর নিয়ে তুমি কিছু বলো, আমি শুনবো, আমার বন্ধুরা শুনবে যারা আছে এখন connected। মাদারীপুরে যে কথাটা বলবো সেটা হচ্ছে উম, আমার আমি যখন ক্লাস 8 থেকে, হ্যাঁ, 8 এর পরে আমি মাদারীপুরে চলে এলাম। নাইনে থাকতে আমি মাদারীপুরে এলাম এবং ক্লাস 9, 10 2 বছর জনগণ স্কুলে আমি যে ভালোবাসা শিক্ষকদের কাছ থেকে পেয়েছি, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে যে ভালোবাসা, যে স্নেহ, এবং সবচেয়ে বড় কথা যে সুযোগ তারা আমার জন্য তৈরি করেছিলেন, এটা এটা ভাবতে পারি না। আমি এর আগেও একটা আয়োজনে বলেছিলাম, আজকেও বলছি যে আমার জীবনে শিক্ষকদের একটা বিশাল ভূমিকা রয়েছে। এবং সেক্ষেত্রে রণহান স্কুলে তোমার মনে আছে কিনা বন্ধু, খনাদি, মহাদেব স্যার বিনাদি, আছে। বানিদি, আহ মহাদেব স্যারের কথা পরে আসছি, কিন্তু আমার যিনি যারা স্কুলে ছিলেন, খনাদি, তারপরে বিনা, বানিদি, এরা এই এই মানুষগুলো, এবং সেই সাথে হোসনে আরা ম্যাডাম ছিলেন, যিনি আমাকে, আমার এখনো মনে আছে যে স্কুল থেকে আমাকে শিশু একাডেমিতে শিশু পুরস্কার প্রতিযোগিতায় নিয়ে এসে উনি আমাকে 3 দিন ওইখানে না রেখে ওনার বাড়িতে রেখেছিলেন, কারণ আমি ওখানে খেতে পারছিলাম না। তো একটা মানুষ কতটা ভালোবাসা একজন শিক্ষক, যে উনি ছাত্রীকে ওনার বাসায় নিয়ে রেখেছেন। ওখানে শিশু একাডেমির হোস্টেলে আমরা ছিলাম না, আমি ছিলাম না। এই ভালোবাসা, এই প্রশ্রয়গুলো পেয়েছিলাম বলে বোধহয় আমরা এতটা পথ আসলে পাড়ি দিতে পেরেছি। এরপরে আসছি মহাদেব স্যারের কথায়। মহাদেব স্যার তো আমার জন্য কি করেছেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। বরাবরই আমি অঙ্কে দুর্বল একজন মানুষ, এবং মহাদেব স্যারের বিষয়ে তুমি জানো বন্ধু, যে যিনি অঙ্কের একজন, কি বলবো তাকে, আমি একজন বিস্ময় মানুষ বলি, যিনি মুখে মুখে অঙ্ক কষে দিতে পারতেন। সেই মানুষটা আমাকে যখন বাসায় অঙ্ক করাতে এলেন, মানে সকাল বেলাতে আমি দেখেছি, আমি ঘুমিয়ে আছি, স্যার আমার বাসায় এসে আমাকে মানে কান ধরে হোক, চুল ধরে হোক, টেনে তুলে হাত মুখ ধুইয়ে অঙ্ক করাতে বসিয়ে অঙ্ক করিয়ে তারপর উনি স্কুলে গেছেন, ইউআই স্কুলে, আর আমি জনগণে চলে গেছি। মানে এভাবে উনি আমাকে আহ পড়িয়েছেন। মানে কি বলবো, মানে এই ঋণ তো আসলে কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। মানে পিতার পরে যদি আসলে আমি কাউকে ওভাবে দেই, আমার শিক্ষকদেরকে দিতেই হবে। কয়েকজন মানুষ, যেমন বলেছিলাম মঠবাড়িয়াতে কয়েকজন শিক্ষক আছে, সাতক্ষীরাতে আছে, তারপরে মাদারীপুরে আছে। তো মাদারীপুরে মহাদেব স্যার হচ্ছে আমার জন্য তেমনই একজন মানুষ ছিলেন, যে প্রতিটা বিষয়ে স্যারের কাছ থেকে এতটা গাইডলাইন পেয়েছি। এবং তোমার মনে আছে কিনা বন্ধু, যেমন কুমার লাবলু ওর তোমার উদ্ভাস থেকে যখন, অনুষ্ঠানে। হ্যাঁ, অনুষ্ঠানে আমি এতটা অবাক হয়েছি যে স্যারকে আমি বলতে ভয় পাচ্ছিলাম যে স্যার আমার এরকম আয়োজন আছে। আমি স্যারকে কিচ্ছু বলিনি, কিন্তু সে একজন ছিলেন, শিক্ষক, স্যার হ্যাঁ ছিলেন সেখানে। শিক্ষক পুরোটা সময় তিনি অনুষ্ঠানে বসেছিলেন, এবং যাওয়ার সময় যখন বললেন আমার মাথায় হাত দিয়ে যে আমার ছাত্রীর জন্য এত বড় আয়োজন আর আমি থাকবো না, তা কি করে হয়। আমি, বিশ্বাস করো বন্ধু, হোটেল রুমে ফিরে এসে অনেকক্ষণ কেঁদেছি। হুম। যে আসলে ভালোবাসাটা কেমন, ভালোবাসাটা তো এমনই, তাই না? আমরা ভালোবাসাটাকে সবাই দেখতে চাই, কিন্তু অনুভব কজন করতে চাই। ওনারা আসলে সেই অনুভবের ভালোবাসাগুলো আমাদেরকে দিয়েছেন। আর মাদারীপুর মাদারীপুরে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে বন্ধুদের কথা বলতে হয়। হ্যাঁ, আমাদের মাদারীপুরের যে বন্ধুরা, নিঃসন্দেহে আমি আমাদের অনেক অনেক বন্ধুদের নাম বলতে হবে। আমাদের সবার সবার প্রিয়, জানি না, ও নিশ্চিত দেখছে না, কারণ আমাদের উপরে খুব ক্ষেপে আছে, পুতলা আমাদের। ক্যাপকেপে আছে। যাকে 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 আসলে কোনোদিনই পুতুল নামে আমি বলিনি, আজকে ওইখানেও আমি আমিও না, তাকে পুতলাই বললাম। আমিও আমাদের ওকে পুতুল পুতলা, বলি। হ্যাঁ, তারপরে আহাদ, তারপরে চিনুকে তো দেখলাম, এবং আরো অনেকে, আরো অনেক অনেক বন্ধু, আমাদের ঝর্ণা, তারপরে এরকম অনেক বন্ধুরা, যারা আসলে কি বলবো, ওদের ভালোবাসা বা ওদের সবকিছু মিলিয়েই আমরা আসলে তৈরি হয়েছিলাম। বন্ধুদেরও একটা বিশাল ভূমিকা থাকে। আহ উম, যে কোনো স্কুল ফাঁকি দিয়েছি কত, মানে ওরা হেল্প করেছে, ওরা এগিয়ে এসেছে। বা আমি হয়তো দেখা যাচ্ছে কোনো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, দিনের পর দিন শিল্পকলায়, তারপরে স্টেডিয়ামে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি, স্কুলে যেতে পারছি না।
ওরা ঠিক আমার জন্য সব নোট তৈরি করে রাখছে। মানে এই যে ভালোবাসাগুলো, মানে এগুলো ভোলার মতো না আসলে। আর সত্যি কথা বলতে কি যে শৈশবের যে বন্ধুতা এটা কিন্তু আসলে পরবর্তী জীবনে আর এরকম বন্ধুতা হয় না, যদি হয় সেটা হয় না, রেয়ার। হয় না। কিন্তু শৈশবের বন্ধুরা তারা নির্ভেজাল ভাবে ভালোবাসে। এখনো তুমি একদম। দেখেছো যে মাদারীপুরে যখন তোমার অনুষ্ঠানটা ছিল, আমি গোপালগঞ্জ থেকে চলে গিয়েছিলাম সেখানে। আর মাদারীপুরের যারা বন্ধুরা ছিল তারা কি পরিমাণে সেখানে এসেছিল। এবং ভীষণভাবে। আমি এখনো যখন মাদারীপুরে কোনো অনুষ্ঠানে যাই, অন্তত সেখানে আমার 15-20 জন আমার বন্ধু সেখানে উপস্থিত থাকে হাজার ব্যস্ততার মধ্যে। এটা আসলে অনেক বড় একটা ভালোবাসার জায়গা, এটা যে অনেক অনেক বড়, অনেক বড় একটা অনেক প্রাপ্তি। বড় একটা জিনিস এবং এটা আমাদের সম্পদ। আমরা বলবো যে ওদের এই ভালোবাসাগুলো আছে বলেই হয়তো পুতলা আমাদের উপর রাগ করেছে, হয়তো আজকে লাইভ দেখছে না। তোমার উপরও খ্যাপা, আমার উপরও খ্যাপা। আর তোমার আমার মধ্যে যে যোগসাজশের জায়গাটা তৈরি করে দিয়ে সেখানেও তার যথেষ্ট অবদান আছে। এবং আমি নিঃসন্দেহে। সেটা আমার বইয়ের মধ্যে স্বীকারও করেছি যে এই দুই নারী আমার জীবনটা তামা তামা করে দিয়েছে, যে আমার বইটা বাধ্য বাধ্য করেছে বইটা বের করতে। তো তো যাই হোক, পুতলা রাগ হোক আর যাই হোক, এই অনুষ্ঠানের মাধ্যমে তোমার আমার দুজনের ভালোবাসা পুতলাকে পৌঁছে দিলাম। না না, ও ও সবচেয়ে সবচেয়ে মজার কথা, ও রাগ করে আমার সাথে কথা বলে না, কিন্তু যখনই আমি মনোময় সিরিজের কোনো কবিতা পোস্ট করি সেটা ঠিকই পড়বে। এবং সেটা শেষে কিছুদিন আগে একটা কমেন্টস করেছে যে তোর এই মনোময় সিরিজের জন্যই তোর সব অপরাধ আমি ক্ষমা করে দেই। যাক ভাই, আমি তোমার একটা মনোময় হতে রাজি আছি, দুইজনের মনোময় হলে আবার বিপদ। আমি স্বপ্ন দেখছি মনোময় হওয়ার। যা- যাই হোক, আহ, আমরা আরেকটু কমেন্টে যাই। পলি লিখেছে, এমন শিক্ষক পাওয়া সত্যি সৌভাগ্যের, শিক্ষকদের স্নেহধন্য হওয়ার। আসলেই পলি, একদম। আমাদের সময়টা এমন ছিল যে আমরা অনেক শিক্ষককে পেয়েছি। আমি জানি না আজকালকার শিক্ষার্থীরা সেরকম শিক্ষক পায় কিনা যাদের নাম সারা জীবন স্মরণ করতে পারে। আমার জীবনে এরকম অনেক শিক্ষক এসেছে, নাম বলতে গেলে শেষ হবে না। কলেজ জীবনে, স্কুল জীবনে, পাঠশালার শিক্ষক। আমি সবার আগে যে নামটা বলবো সেটা হচ্ছে সুরেশ স্যারের কথা। আমি নোয়াদা ডাকতাম, পুতুলার আমি ওই স্কুলে পড়তাম, তর্মগুড়িয়া প্রাথমিক বিদ্যালয়। আমার জীবনের প্রথম শিক্ষক। তো এরকম অনেক অনেক শিক্ষক, আমি জাস্ট ওনার নামটা মেনশন করেই রাখলাম। আর এরকম অনেক শিক্ষক আমি আমার জীবনে পেয়েছি যারা জীবনে বাতি ঘর ছিলেন এবং এখনো যারা স্মৃতির মণিকোঠায় জলজল করছেন। একদম। ঝর্ণা বিশ্বাস আবার লিখেছেন, মনোময় অসাধারণ, রীতিমতো প্রেমে পড়ে আছি। পর ভাই, আমি না হয় প্রেমে পড়তে পারি, কিন্তু ঝর্ণা দিয়েও যদি মনোময়ের প্রেমে পড়ে তো বিপদ। পরজনমে আহ, তুমি আমার মনোময়। প্রত্যেকটা যেটা পারলো না আমি সেটা পারবোই, সুপ্রিয়। যাই হোক, ঝর্ণাদি পরজন্মে জেন্ডার চেঞ্জ করে আসবে, তুমি রেডি থাকো। পরের জন্য আহ, আমি রেডি, আমি রেডি। এরকম একজন সুন্দর পেলে আমি কোনো অসুবিধা নেই আমার। কোনো অসুবিধা নাই। পলি আবার লিখেছে, স্কুল জীবন শৈশবের বন্ধুদের ভালোবাসায় অমলিন, অপুরাণ, কৃত্রিমতা বর্জিত। হ্যাঁ পলি, একদম সত্যি একদম তাই। ঠিক বলেছো বলি। বন্ধু, তোমার আরেকটা কবিতা শুনবো, আরেকটা কবিতা হ্যাঁ, শুনি। ঠিক আছে। আমি 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 কিছু কয়েকটা নতুন কবিতা আমি একটু শোনাই, যে কবিতাগুলো আমি আসলে এখনো আজ অব্দি কোনো অনুষ্ঠানে শোনাইনি। তোমার অনুষ্ঠানে শোনাবো বলে রেখে দিয়েছি। এরকম একটা কবিতা শোনাই। আজকেই প্রথম পড়বো আমি আমার এই কবিতাটা। কবিতাটির নাম হচ্ছে ছেঁড়া ফাটা ভালোবাসা। মধ্যবিত্তের শরীর জুড়ে হাহাকারের সুতোয় বোনা শার্ট অথবা শাড়ি। মধ্যবিত্তের শরীর জুড়ে হাহাকারের সুতোয় বোনা শার্ট অথবা শাড়ি। অভাবটাও স্বভাব মতে মৃদু হেসে প্রশ্ন করে, ভায়া আছিস নাকি বাড়ি? টিউশন ফি, বাড়ি ভাড়া, গ্যাস বিদ্যুৎ জলের তারা, আরো হরেক বিল। মাসকাবারি অভাব যেন মাথার পরে উঠতে থাকা ক্ষুধার্ত গাংচিল। সেলাই করা জীবন মেনে কলুর বলদ ঘানি টেনে শান্ত না পায় চিত্ত। হোক না সুখটা রিপু করা, লক্ষ দুঃখেও বলতে পারা আমরা মধ্যবিত্ত। মাসের শুরু হিসেব দিয়ে মাসের মাঝে ঝিমাই নিয়ে দুঃখ বোধের রাশি সব ছাপিয়ে তবুও এই ছেঁড়া ফাটা জীবনটাকেই বড্ড ভালোবাসি। এটা ছিল ছেঁড়া ফাটা ভালোবাসা। এটা
হ্যাঁ, তোমার ছেঁড়া ফাটা ভালোবাসায় আমি ধন্য হয়ে গেলাম এই কারণে যে যে কবিতাটা কেউ কখনো শোনেনি, কেউ কখনো দেখেনি, আমার এই ছোট্ট আয়োজনের অনুষ্ঠানে তুমি এটা একটা উপহার দিলে। এটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এটা তো রেকর্ডেড থাকবে, এটা ভিডিওটা রেকর্ড হুম। থাকবে, এবং এটার মাধ্যমে আমি আমার তুমি যে বন্ধু হিসাবে বন্ধুকে, আহ, তুমি একজন কবি, তুমি গল্পকার, বন্ধুর একটা অনুষ্ঠানে এসে তুমি একটা কবিতা উপহার দিয়েছো, এর চেয়ে আর বড় হ্যাঁ, কিছু হতে নিঃসন্দেহে। পারে না। অশেষ না, ধন্যবাদ আমি এই বন্ধু। কবিতাটা এই কবিতাটা রেখেই দিয়েছিলাম, যে তোমার এখানে পড়বো বলে। হ্যাঁ, আমাদের মধ্যবিত্ত জীবনের, যাপিত জীবনের যে কষ্টগুলো, সেই কষ্ট ছাপিয়ে চাপিয়ে আমরা হাসতে জানি, বা আমরা হাসি। আমাদের মাথার উপরে হাজারো ঝঞ্ঝাট থাকে, সেই ঝঞ্ঝাট পেরিয়েও আমরা হাসি, ভালোবাসি। তো এই চিন্তা করে আমি আসলে এই কবিতাটা লিখেছিলাম। তো লেখার পরে অনেকদিন কোথাও দেওয়াও হয়নি, এবং মজার কথা বলি, আজকেই প্রথম তোমার এই অনুষ্ঠানে আমি কবিতাটা পড়লাম। এবং এখন পর্যন্ত কবিতাটা কোথাও প্রকাশও পায়নি, খুব শীঘ্রই প্রকাশ পাবে, কিন্তু তার আগে তোমার অনুষ্ঠানে দিয়ে আমি এটার উদ্বোধন করলাম। হ্যাঁ, সেটা আমার জন্য একটা অনেক বড় খবর, এবং অনুনাদের, অন্তর্জালে অনুনাদের জন্য এটা একটা পাওয়া, একটা প্রাপ্তি বলবো। অনেক ধন্যবাদ বন্ধু। নিঃসন্দেহে। হ্যাঁ, এরপরে কোনটা শুনবো? আচ্ছা, এরপরে আমি আরেকটা কবিতা শোনাই, সেটা হচ্ছে অর্থনীতি বনাম কুরুশ কাটার ফুল। নীতি আমার বউয়ের নাম, নতুন সংসার, সামান্য অর্থ, তবু আমাদের সময়গুলোকে সে কুরুশ কাটার নিপুণতায় বুনে যেত। কাটার হিসেব কষে কষে, সুতোর গণিত বুঝে বুঝে এক একটা দিন সে ফুটিয়ে তুলতো বেলি অথবা গন্ধরাজের মতোই। অতঃপর অর্থ নামক মোহনীয় গ্ল্যামার গার্ল আমার সামনে এসে দাঁড়াতেই আমি নীতিকে ভুলতে শুরু করলাম। জ্ঞাতে কিংবা অজ্ঞাতে নীতি সরে যেতে লাগলো। এখন আমার অনেক অর্থ, শুধু নীতি প্রাক্তন হয়ে গেছে। এটি ছিল অর্থনীতি এবং কুরুশ কাটার ফুল। আরো একটা শুনবো, তুমি শোনাচ্ছ, ভালো লাগছে, তারপর দর্শক শ্রোতারাও খুব পছন্দ করছে। আহ, আচ্ছা, আমি আমি চেষ্টা করছি, মানে তোমরা আসলে আমার অধিকাংশ কবিতাগুলো যেগুলো তোমরা পাঠ করছো, ওর বাইরে গিয়ে আমি কিছু কবিতা আর কি তোমাদের শোনাতে চাইছি। হ্যাঁ, সেটাই এই ভালো জন্য হবে। একটু, হ্যাঁ সেটাই, কারণ যে কবিতাগুলো সবাই পাঠ করছে ওটা আমি, আর গতকালকে আমার নির্মলেন্দু গুন্দাকে নিয়ে একটা লাইভ ছিল, তুমি জানো। তো গুন্দাকে নিয়ে অনেক আগে একটা অনুষ্ঠানে, একটা প্রোগ্রামে আমি গুন্দাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। তো গুন্দা কালকে সেই কবিতাটা শোনার পরে গত রাতেই আবার সে আমার কাছ থেকে কবিতাটা চেয়ে নিল, চেয়ে নিয়ে বললো যে নাহিদা এত ভালো লেগে, যদিও লাইভেই সে আমাকে বলেছে তার অসম্ভব প্রিয় একটা কবিতা। আমি এই কবিতাটা আজকে তোমাদের আরেকটু শোনাতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো হবে। আচ্ছা, এই কবিতাটার নাম হচ্ছে তোমায় নিয়ে লিখবো বলে। ইচ্ছে করে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম হই, ইচ্ছে করে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম হই, তোমার লেখা পত্রখানির উপযুক্ত খাম হই। ইচ্ছে করে তোমায় নিয়ে রাত দুপুরে গুম হই, ভাত ঘুমের ওই দুপুর বেলায় চোখের পাতার ঘুম হই। ইচ্ছে করে ঠোঁট ছুরিতেই নিত্য আমি খুন হই, তোমায় নিয়ে লিখবো বলে নির্মলেন্দু গুণ হই। এটা ছিল তোমায় নিয়ে লিখবো বলে। হ্যাঁ, অনেক ভালো, এবং গোমদা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে তোমার এই কবিতা শুনে, এবং হ্যাঁ, যেহেতু সে হ্যাঁ, চেয়ে ভীষণ চেয়ে ভীষণ রকম নিয়েছে, খুশি। খুশি হয়েছে। আসলে উনি আমাদের বাংলা কবিতার জগতে উনি একটা, মানে এই মুহূর্তে আমরা বলবো যে, তুমি বলছিলে আমাকে আজকে ফোনে যে উনি একটা প্রতিষ্ঠান। সত্যি তাই, উনি একদম আর একদম। নির্মলেন্দু গুণ কোনো ব্যক্তি নয়, নির্মলেন্দু গুণ একটা প্রতিষ্ঠান। এবং এই মুহূর্তে আমাদের বটবৃক্ষের মতন যারা আমরা একদম ঠিক বলেছো। ছোটখাটো যারা সাহিত্য চর্চা করি বা অল্প স্বল্প লিখি, তাদের জন্য। আচ্ছা, আমাদের এখানে আরো কিছু কমেন্টস আমরা পড়ে যাই, কারণ আমরা প্রায় বলতে বলতে কখন যে আমরা 1 ঘন্টা 20 মিনিট কাটিয়ে ফেলেছি বন্ধু,
অনেকটা সময়। অনেকটা সময় সেটা মানে আমরা বুঝতেই পারিনি, আমাদের হাতে সময় খুব বেশি নেই। লাবণী মল্লিক, মাদারীপুরের মেয়ে, ওই আমার রিনির মা, যেটা হচ্ছে ওই যে আমি তোমাকে বলেছি হুম, আমার ছোট্ট জেঠুমনি। দাদা খুব ভালো আচ্ছা লাগলো আচ্ছা। মাদারীপুরের কথাগুলো শুনে, ও মাদারীপুরের তো তাই লিখেছে মাদারীপুরের কথাগুলো শুনে। আসলে আমরা মাদারীপুর যেমন মাদারীপুরটা আসলে এমন ভাবে লেগে আছে, আমি 33 বছর পরে যখন মাদারীপুরে যাই, আমি কিন্তু চর্মগুড়িয়ার সেই বাদরগুলোর কথা বলতে পারিনি। পুতলা আমাকে সেই বাদরগুলো দেখাতে নিয়ে গিয়েছিল চর্মগুড়িয়াতে, যে আমরা মাদারীপুরের বাদরও মানে ভুলিনি। এক বাদর আরেক বাদরকে দেখাতে নিয়ে গেছে না? হ্যাঁ, এক বাদর আর এক বাদরকে বাদর দেখাতে নিয়ে গিয়েছে। বাদর দেখাতে সেটাই। নিয়ে গেছে। আচ্ছা। আনোয়ারুল ইকবাল তোমার মধ্যবিত্তের ছেঁড়া ফাটা জীবন সত্যি অসাধারণ লিখেছে। উপমা আমাদের থ্যাংক ইউ। অনুনাদের আরেকজন ছোট্ট শিক্ষার্থী এবং আমার খুব প্রিয় একজন মানুষ, ছোট্ট মানুষ। ও লিখেছে, স্যার অনেক ভালো লাগছে, প্রণাম দুজনকে। হ্যাঁ উপমা, তোমার প্রণাম গ্রহণ করলাম, মামুনি ভালো থাকবে। রেজাউল করিম থ্যাংক ইউ তারেক, মামুনি। লিখেছে বেশ এনজয় করছি। গৌতম রয় লিখেছে অনেক পরে এলাম, শুভেচ্ছা। কোনো অসুবিধা নেই গৌতম দা, আমাদের লাইভ স্ট্রিমিং আপনি পিছন থেকে দেখলে পুরোটাই দেখতে পাবেন। আহ, এসেছেন তাতেই আমরা ধন্য। আর নাহিদা আপা, সুন্দর আবৃত্তি শুনলাম, অনেক ধন্যবাদ, এটা লিখেছে উপমার মা। নাহিদা আপাকে আচ্ছা, ধন্যবাদ জানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বন্ধু, আমি এবার একটা জিনিস একটু জানতে চাচ্ছি। তোমার জীবনের তোমার আমার দুজনের বাবাই সরকারি চাকরি করতো বলে আমাদের বিভিন্ন শহরে আমাদের শৈশবটা, কৈশোরটা বা তারুণ্যের সময়টা কেটেছে। তো তোমার এই লেখালেখির জায়গাটা কোন জায়গা থেকে শুরু, এবং তুমি কবে থেকে এই দিকে তুমি আসবে বলে চিন্তা করলে, এবং এর সাথে হচ্ছে কারা তোমার এই আজকের নাহিদা হওয়ার পিছনে, কোন মানুষগুলোর প্রেরণা বা কোন মানুষগুলো তোমার ব্যাকগ্রাউন্ডের সেই আহ, একটা ফোর্স হিসেবে কাজ করেছে, সেগুলো যদি আমাদের একটু জানতেন। হুম, আহ, এই গল্পটা আসলে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা, এর আগে একটা আয়োজনেও বলেছিলাম, ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে আমি প্রথম বৃত্তি পরীক্ষার খাতায় কবিতা লিখেছিলাম। এর আগে টুকটাক লিখেছি কিন্তু এইভাবে আসলে সামনে আনিনি। ক্লাস 3-4-এ নিজের মতো করে লিখতাম। মানে সেটা কবিতা হতো না কি হতো আমি জানি না, কিন্তু আমার লিখতে ভালো লাগতো। এবং বাবা ক্লাস 5-এ স্কলারশিপ পরীক্ষা দিতে গিয়ে সেই খাতার মধ্যে আমি কবিতা লিখে রেখে এসেছিলাম, যে কবিতাটা পরে আমার একজন শিক্ষক উনি উদ্ধার করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আমার পুরো পরিবার, আমি কার কথা রেখে কার কথা বলবো, বাবা মা এমনকি আমার ছেলে মেয়ে, আমি এখানেও আসছি যে আসলে সাপোর্ট জিনিসটা এমন যে যে সাপোর্টটা আসলে পরম্পরা অনুযায়ী যদি না পায় না, তাহলে একজনের বিকাশের জায়গাটা থাকে না। তো আমার বিকাশের জায়গাটাতে যদি আমি আমার বাবা মা বা আমার শিক্ষক এদের অবদানের কথা বলি, সেক্ষেত্রে আমার সন্তানদের অবদানের কথাও আমাকে বলতে হবে। একজন মা হিসেবে আমি এই কথাটা বলবো যে সন্তানদের প্রতি খেয়াল বা আবদার আমি আসলে ওদের কতটা পূরণ করতে পেরেছি বা রাখতে পেরেছি জানি না, কিন্তু সন্তানেরা উল্টা, আমার দুই সন্তানই তারা উল্টো আমাকে টেক কেয়ার করেন। এবং শুধু টেক কেয়ার করে না, মানে প্রতিটি বিষয়ে বা প্রতিটি ব্যাপারে তাদের যে অংশগ্রহণ, এটা নিঃসন্দেহে আমি বলবো আহ এটা আসলে ভাষায় প্রকাশের না। একটা সন্তান, আমি আমি কি চাই বা আমরা কি চাই, যে সন্তান ভালোভাবে লেখাপড়া করুক, মানুষ হোক। তো এই জায়গাটাতে সব বাবা মায়েরই একটা টেনশন থাকে। সন্তান যখন ওই জায়গাটা থেকে তোমাকে মুক্তি দিয়ে দেয় যে তোমাকে কিছু ভাবতে হবে না, আমি আহ তোমার, তুমি যা চাও আমি সেটা করে দেখাবো, কিন্তু সেজন্য তোমাকে কিছু করতে হবে না বা ভাবতে হবে না। আমি এ কারণে আমার সন্তানদের কাছে আসলে কৃতজ্ঞ। আজকে ধরো যাই বলো না কেন, যতটুকু এগিয়ে আসা বা যা কিছু করা, তার পেছনে যেমন আমার বাবা মা, আমার পাড়া পড়শি, বন্ধু, শিক্ষক এদের সবার যেমন ই ছিল, সেই তেমনি ভাবে আমার সন্তানদের ভূমিকাটাও আসলে অনেক আমার জীবনের প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, ওরা এটা আসার পর থেকে। আমি একটু মেনশন করতে চাই এখানে, যেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার সন্তান দুজন, আহ, ওরা আসলে, আমি ওদের সাথে মিশেছি, বিশেষ করে মামনিটার সাথে খুব ওর মতন মানুষ হয় না। আর বাবাটাও অনেক, আমি জানি যে তোমার এই টেকনোলজিক্যাল যত জিনিসগুলো আছে সেগুলোতে ওর ব্যাপক সমর্থন এবং সহযোগিতা রয়েছে, অনেক দিকগুলো সে দেখছে।
আর মামনিটা সে তো লক্ষ্মী, আমি ওকে বলবো যে ওর মতো লক্ষ্মী মেয়ে আমি খুব কম দেখেছি। এবং তার একটা বড় পরিচয় হচ্ছে সে ইন্টারন্যাশনাল গণিত অলিম্পিয়াডের ওয়ার্ল্ড চ্যাম্প। এটা তার একটা বড় পরিচয়, বাংলাদেশের জন্য একটা বড় গৌরব বয়ে এনেছিল সে। আচ্ছা, এটা নিয়ে একটু সংক্ষিপ্ত করে একটু যদি আমাদের জানাতে, ওর এই এটা ব্যাপারটা, এটা মানে আসলে আমরা এটা বন্ধুর মহলে হয়েছে খুব ও গল্প ও করে শুনি। হ্যাঁ, ওর ওর বিকাশটাও খুব অদ্ভুত ভাবে, এবং আমাদের দুই মামের একই রকম ভাবে। ও যখন ক্লাস 5-এ পড়ে, এর আগে সে ছবি আঁকবে বলে ছবি আঁকলো কিছুদিন, তারপরে গান শিখবে কিছুদিন, গান শিখলো কিছুদিন, মানে এটা সেটা করলো। আহ তারপরে হঠাৎ করে ক্লাস 5-এ যখন পড়ে, তখন তার মাথায় ঢুকলো সে গণিতে পড়াশোনা করবে। তো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করলো, এবং গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার পরে এরপরে সে মেন্টাল অ্যারিথমেটিক্সে, মানসাঙ্ক যেটাকে বলা হয়, সে মানসাঙ্ক বিষয়ে সে একজন এক্সপার্ট হয়ে উঠলো। সে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হওয়ার পরে আহ মালয়েশিয়াতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কম্পিটিশনে অংশগ্রহণ করলো, এবং ওইখানে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে যে জিনিসটা হলো তার মধ্যে, মানে আমি আমি খুব অবাক হয়েছিলাম। মালয়েশিয়াতে নিয়ে যাওয়ার পরে আমি খুব পাজল ছিলাম। আমি বরং কিছুটা দ্বিধান্বিত ছিলাম, কিন্তু তার মধ্যে কোনো দ্বিধাই কাজ করতো না। এবং সে খুব তার ওদের ওদের কম্পিটিশনটা এরকম হয় যে 5 মিনিটে 70টা অঙ্ক করতে হবে। আর আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে 5 মিনিটে তাকে প্রায় 110টার মতো অঙ্ক করতে হয়। মজার কথা হচ্ছে গিয়ে ও 3 মিনিটে বেরিয়ে এলো হল থেকে, এবং বেরিয়ে আসার পরে আমি তখন নিশ্চিত যে 3 মিনিটে যখন বেরিয়ে এসে, তার মানে সে কিছু পারেনি। হুম। তো বেরিয়ে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বেরিয়ে এলে কেন? বলে কি, আমার তো করা শেষ। আমি বলছি, তুমি কটা অঙ্ক করেছো? বলে, আমি সব কটাই করেছি। আমি বললাম, সব কটা কি করে করেছো? তো মাত্র 3 মিনিট। বলে, আমার হয়ে গেছে। এবং যখন সত্যি সত্যি আহ ওই মঞ্চে দাঁড়িয়ে আহ মালয়েশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে সে যখন পুরস্কার নিচ্ছিল, ঠিক ওই মুহূর্তটা আমার শুধু আসলে একটা কথাই মনে হচ্ছিল, যে সে একজন মাকে গর্বিত করেনি, সে তার দেশকে গর্বিত করেছে। এবং আহ, তার দেশের জন্য এই কন্ট্রিবিউশনটা ছিল। এবং পরবর্তীতে সে তার স্পিচে এই কথাটা বলেছে, যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা, তো যে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন কেউ হতে পারে না, বা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হওয়ার সব সময় দেখা যাচ্ছে জাপান থেকে বা চায়না থেকে বা মালয়েশিয়া থেকে কেউ গণিতে চ্যাম্পিয়ন। একবার মাত্র বোধহয় ভারত থেকে হয়েছিল। তো সে ওইটা খুব স্পষ্ট মেনশন করলো, যে আমরাও পারি। হুম। এটা ও এটা আসলে তখন আমার জন্য একটা নিশ্চয়। ওর এই ব্যাপারটা আসলে আমরা খুব সেলিব্রেট করি। আমি যখন প্রথম জানলাম তোমার কাছ থেকে যে এরকম একটা ঘটনা ঘটিয়েছে সে, তখন আসলে গর্বে বুকটা ভরে গিয়েছে যে যেমন তুমি আমার বন্ধু, বলতে ভালো লাগে, গর্ব লাগে যে না, নাহিদার মতন এরকম একটা মানে তো তুমি এই মুহূর্তে যা করছো বা তোমার যে ক্ষেত্রগুলোতে তোমার পদচারণা, এটা আসলে বন্ধু মহল থেকে আমাদের অনেকেরই, আমরা বন্ধুরা আসলে এগুলো নিয়ে গর্ব করি যে নাহিদা আমার বন্ধু। এরকম আরো অনেক বন্ধু বান্ধবরা আছে যাদের কৃতিত্বের কারণে আমরা বন্ধুরা, আমরা বন্ধুর আলোতে আমরা আলোকিত হই। কিন্তু যে জিনিসটা আজকে উঠে আসলো সেটা হচ্ছে যে, এবং এটা আমিও বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে, যে তুমিও জানো, আমাদের যারা দর্শক শ্রোতা আছে অনেকেই জানে যে এই লাইভ স্ট্রিমটা, তুমি আমাকে অনুষ্ঠানের শুরুতে বলছিলে যে তোর ছেলে যদি না থাকতো তাহলে তুই এই লাইভ তো করতেই পারতি না। কথা নিতান্তই সত্য। একদম। কারণ আমার পাশে বসে স্ট্রিমিংটা করছে অনিন্দ। ও মাত্র ক্লাস 8-এ পড়ে। আমরা এবং একটু অনিন্দকে দেখি। হ্যাঁ, অনিন্দকে আমরা শেষ বেলায় দেখবো, যাওয়ার সময় দেখবো, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আসছে, আপনাকে দেখবো। তো যেটা হয়েছে যে তুমি জানো যে আমার কবিতার ইউটিউব চ্যানেল, এবং তুমি প্রায় কবিতাগুলো শেয়ার করার সময় তুমি এবার মেনশনও করে দাও যে আমার বন্ধু শুধু গলাটা দিয়েই খালাস, বাদ বাকি সব কষ্টটা আমার বাবাটারই করতে হয়। তো আমি একদম। আমি পিতা হিসেবে মোটেও সফল না, আমি আসলে খুবই বিফল একজন মানুষ, সন্তান হিসেবে খুবই বিফল, আমি মানুষ হিসাবেও খুবই বিফল। কিন্তু আসলে বাবা, এরকম সন্তানদের বাবা মা হতে পারাটাও যে একটা আনন্দের। আহ, তোমার সন্তান দুটোর দিকে তাকালে, পুতলার সন্তান, সন্তান যেটা ডাক্তার হয়েছে, এরকম আমাদের অনেকের সন্তানরা কিন্তু এখন অনেক ছোট মানুষগুলো, কিন্তু ওরা আমাদের অনেক দায়ভারটা নিয়ে নিচ্ছে। এটা আমাদের জন্য অনেক একদম। একটা আমরা অনেক রিল্যাক্স একটা জায়গায় কিন্তু এই মুহূর্তে বাস করছি।
যে এই সময় এসে অনেক বাবা মা শঙ্কিত থাকে সন্তানদের বিভিন্ন ব্যাপারে। আর সেক্ষেত্রে আমি তো অনিন্দর কথা মেনশন করতেই হয়, কারণ হচ্ছে ও আমাকে এই করোনাকালীন সময়টায় আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার ছেলেটা। কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশনের অনেক জিনিস চারদিকে এই মুহূর্তে ছড়ানো রয়েছে। তো আমি কবিতার মানুষ, কবিতা ভালোবাসি, কবিতা নিয়ে বেঁচে থাকতে চাই। ও এই মুহূর্তে প্রায় ৮০টার মতন কবিতা আমার ইউটিউব চ্যানেলে অনেক দীর্ঘ সময় ধরে নিজের পড়াশোনা ফাঁকি দিয়ে দিয়ে হলেও, ওর মা আবার ওদিক দিয়ে একটু চোখ রাঙানি দেয়, সে আবার পড়া ফাঁকি দিয়ে আমার কাজগুলো করে দেয়। এনজয় করি ব্যাপারগুলো, খুবই এনজয় করি আমরা। তো সন্তানদের প্রতি আমি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই দুই, আমার দুটো, তোমার দুটো, এরকম আমাদের যারা সন্তানরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদের সব সন্তানদের জন্য আমরা আসলে আহ, তাদের সন্তান হিসেবে আমরা বেড়ে উঠতে চাই, জীবনের বাকিটা সময় কাটাতে চাই, এইটাই আমি জানাতে চাই। আমরা সেটাই। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তোমার আর একটা কবিতা শুনবো, তার আগে একটু কমেন্ট গুলো পড়ে আসি। অনেকে খুব এনজয় করছে, তাদেরকে অনেক কৃতজ্ঞতা। নার্গিস ফেরদৌসী লিখেছে অসাধারণ হয়েছে নাহিদা আপু। আহ, উম, ঝর্ণা বিশ্বাস লিখেছে গান শুনতে চাই দুজনের কথা। আপনাকে তো গান কিভাবে শোনাবো, বেশি দিন রেস্টুরেন্ট না যদি থাকতো না একটু না, এই করে দিতে পারতাম, ঝর্ণাদির কারণ আমরা সাথে আমিও একমত। হ্যাঁ, ঝর্ণাদির সাথে আমিও একমত। তুমি তুমি আমার আচ্ছা তুমি কবিতা তুমি গান শুনিয়ে দিও, হ্যাঁ তুমি গান হুম? শুনিয়ে দিও, তুমি যেহেতু একমত, তোমার গান শুনতে চেয়েছে। না না, আমার তোমার গান গান শুনতে চেয়েছে, শুনতে গান চাইনি। লিখেছে তোমার গান শুনতে লিখেছে চেয়েছে। লিখেছে গান হ্যাঁ? শুনতে চাই দুজনের কথা, দুজনের ও কণ্ঠে, আচ্ছা আচ্ছা। এটা আচ্ছা, লিখেছে। তুমি শুরু করো, আমি শেষ করব। আচ্ছা, উপমা লিখেছে নার্গিস ফেরদৌসী লিখেছে অসাধারণ হয়েছে নাহিদা আপু। উপমা লিখেছে তাহলে ছোটবেলার যুগল তো একটা গানের আবদার রাখে না, আমরা ছোটবেলার যুগল না, আসলে আমরা আগাগোড়াই বন্ধু। আমরা আগাগোড়াই বন্ধু, কখনো আমাদের এরকম চিন্তাও হয়নি যে যুগল চিন্তা। আমরা বন্ধুত্বের জায়গাটা আমাদের অনেক, এটা অন্য যে কোনো ভালোবাসার থেকে অনেক বড় ভালোবাসা। এবং এটা অনেক আমাদের বড়। এটা আমাদের একটা মজার জিনিস, তাই না বন্ধু, যে আমাদের যে বন্ধুত্বের জায়গায় যে ছেলে মেয়ে বলে আমাদের কিন্তু এই মাদারীপুরের যে বন্ধুরা, অনুরূপ আমরা ব্যাপারটাই কিন্তু হয়। হ্যাঁ। কখনোই আমরা কিন্তু ওটা চিন্তাই করি না। এখনো মাদারীপুরে লেকের পাড়ে সেই রাত 12টা 1টা পর্যন্ত সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এই মাঝ একদম বয়সী একদম। সেটা কেউ আসলে ওইভাবে দেখেও না, ভাবে যে না এরা পুরোপুরি আড্ডা দিচ্ছে, কি আর করা। যাই হোক, মধুসূদন দা খুব চমৎকার কিছু কথা লিখেছে, একটু পড়তেই হয়। গতকাল কবি নির্মলেন্দু গুণকে নিয়ে তোমার অনুষ্ঠান দেখে আমরা আপ্লুত। তোমার কবিতাটি কবির প্রতি সার্থক এক আদর্শ নিবেদন। আর আজকের এই অনুষ্ঠানটিও ভীষণ ঘরোয়া আবহে হচ্ছে। হ্যাঁ দাদা, আমরা চেষ্টাই করেছি যে আসলে আমরা একটু আর্টিফিশিয়ালিটি এড়িয়ে, যে বন্ধুত্বের ছোঁয়াটাও থাকবে, একটু আড্ডাও হবে, আর তার মাঝে কিছু কথা বলা। তাই অনেক কবি বন্ধুদের শেয়ার করলাম মুক্ত হয়ে, প্রদ্যোৎ আপনি এমন অনুষ্ঠান করুন আরো আরো, আমরা সপরিবারে সবান্ধবে থাকবো, শুনবো। অনেক ধন্যবাদ দাদা, থাকবেন আমাদের সাথে, আপনারা পাশে থাকলেই আসলে আমাদের যে কোনো কাজ সেটা আসলে আশান্বিত হয়, সেটা সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। গৌতম দা লিখেছেন, গৌতম রয়, কবি ও সঞ্চালিকা নাহিদা আশরাফির আত্মকথন কবি কথন খুব ভালো লাগছে, পলাশ শুভেচ্ছা। পলি লিখেছে এমন সন্তানেরা আশীর্বাদ, ওরা অনেক কোঅপারেটিভ বলেই আপনি শিল্প সাহিত্য নিয়ে কাজ করে যেতে পারছেন। আপনি একদম আমার পক্ষ একদম। থেকে ভালোবাসা জানাবেন ওদেরকে। হ্যাঁ সত্যি কথা পলি, যে নাহিদার যে দুজন সন্তান, ওরা আসলে ওদের নিয়ে ভাবতে হয় না, ওদের লেখাপড়া নিয়েও ভাবতে হয় না, ওরা সেলফ ডিপেন্ডেন্ট, নিজেরাই লেখাপড়া করে এবং নিজেরা গুছিয়ে গুছিয়ে পড়ে। এবং আমিও সেক্ষেত্রে আমার সন্তানদেরকে ধন্যবাদ দেই যে যদিও তারা ছোট মানুষ তো একটু ফাঁকিবাজি করতেই চাইবে, কিন্তু সেই ফাঁকিবাজি করলেও তার মধ্যেও একটা সিস্টেম আছে, এবং বাদ বাকি সময়টা তারা ক্রিয়েটিভিটি নিয়েই থাকে। এটার জন্য আমরা আসলে ধন্যবাদ। তাপস বিশ্বাস আমার কাজিন এবং একজন কবি, তুমি নাম শুনে থাকবে হয়তো, চট্টগ্রামে থাকে, ও ভালো লেখে, ওর কিছু কবিতাও আমি পড়েছি, ওর দুটো বোধহয় কবিতা কাব্যগ্রন্থ বেরিয়েছে, আর সংকলন গ্রন্থ আছে অনেক। ভালো লাগছে দুজনের প্রোগ্রাম। হ্যাঁ তাপস, তুমিও প্রস্তুত থেকো, তোমাকেও একদিন আনবো। পলি পারভিন, সত্যি কথা, ও শুধু ওর পরিবারকেই নয় দেশকে গর্বিত করেছে। হ্যাঁ পলি, আমরা এটা সবসময় গর্ব করি যে আমার বন্ধু মহলে কারো সন্তান, তো আমাদেরই সন্তান, সে দেশকে, দেশের নামকে সারা বিশ্বের সবার আগে নিয়ে এসেছে। এবং সেটা ম্যাথ অলিম্পিয়াড একটা টাফ জিনিস। নাহিদার মতো আমি নিজেও অঙ্কে দুর্বল। তো সে অঙ্কে দুর্বল একটা মানুষের সন্তান যদি অঙ্কে চরম সবল হয়, সেটা সত্যি সত্যি গর্বের। তাপস বিশ্বাস লিখেছে প্রদ্যোৎ যদি নিজেকে
বিফল বলে আমি কিন্তু তুমুল বিদ্রোহ করে প্রোগ্রাম বয়কট করব। আমি জানি সে নিজের ক্ষেত্রে সফল। এটা তুমি আমার প্রিয়জন বলে হয়তো তুমি বলছো, কিন্তু আমি তো জানি কোথায়। আহ রেশমা সায়েম, আমাদের মাদারীপুরের বন্ধু রেশমা, ও লিখেছে অসাধারণ। মধুসূদন দা উনি আছে আগাগোড়াই এবং এগিয়ে যাচ্ছে। বাহ, দারুণ! তোমার সন্তানের এই গণিত বিশ্ব বিজয় সংবাদে আমরাও ভীষণ গর্ব অনুভব করছি। হ্যাঁ, অনেকে জানতো না আসলে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানদের নিয়ে আমরা যে গর্ব করতে পারি সেই জায়গাটা তুলে ধরা আমার একটা উদ্দেশ্য ছিল, এবং সেটা নাহিদার কণ্ঠ থেকে, নাহিদার কথা থেকে বেরিয়ে এসেছে। ওকে অনেক অনেক অভিনন্দন ও অনেক বড় হোক, একজন পূর্ণ মানুষ হয়ে উঠুক, তোমার মতো একজন আদর্শ মায়ের যত্ন। হ্যাঁ, অবশ্যই সেটা হবে, হ্যাঁ আমরা দাদা, সবাই। অবশ্যই দোয়া করবেন। আমার মতো না যে ও ইতিমধ্যেই খুব গর্ব করে বলতে ইচ্ছে করে যে সে আমাকে ছাড়িয়ে গেছে বহুত আগেই। আহ আমাকেও ছাড়িয়ে যাক, এবং আপনাদের আশীর্বাদে ও আরো বড় হোক, এই আশীর্বাদটুকু রাখবেন। গৌতম দা আবার লিখেছে প্রদ্যোৎ বাবুর কথা ও কথা সূত্র ভালো লাগছে, শ্রদ্ধা শ্রদ্ধা আপনাকেও দাদা। আসাদুজ্জামান লিখেছে তাহলে মুই কই, একটা গান কবিতা বলেন। আচ্ছা, সুপ্রিয়া অধিকারী পিসু, আমার গোপালগঞ্জের একজন শহীদ, অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা ভাই। আমিনা নাসরিন, উই আর প্রাউড অফ ইউর চাইল্ড। হ্যাঁ, আমরাও প্রাউড। রেশমা আবার লিখেছে শুভকামনা তোমাদের জন্য। আমরা মন্তব্য আর এখন করার সময় আমাদের হাতে তেমন একটা নেই। নাহিদা, অনেক কথা, তোমার আমার কথা আসলে 24 ঘন্টা 25 ঘন্টা একসাথে বসে শেষ হওয়ার করলেও মতো না। শেষ হবে না। মনে আছে যে আমরা, তুমি, আমি, কল্লোল ভাই, কুমার লাবদু, তারপরে ইমরান সাগর, আমরা অনুষ্ঠান শেষ করে রাত 1টার সময় হোটেলে এসেও রাত 4টা পর্যন্ত আড্ডা আড্ডা দিয়েছি, দিয়েছি। হ্যাঁ, তারপর 4টা পর্যন্ত তারপরে আড্ডা আমাদের দিয়েছি। তারপরে আমাদের আড্ডা শেষ হয় না। আসলে এই আড্ডাগুলো শেষ হবে না। তারপরেও যেহেতু আমাদের নাহিদার যেটা খুব বড় গুণ আমি বলবো, নাহিদা অনেক পড়াশোনা করে। আর ওকে আজকে অনেক কষ্ট করে এনেছি। যদিও আমার বন্ধু এক কথায় রাজি হয়েছে, কিন্তু যেটা হয়েছে যে ওর একটা দীর্ঘ সময় ওকে আটকে রাখা আমি এক ধরনের আমার অপরাধী মনে করি। কারণ ও একটু সময় কথা না বলে লিখলে বাংলা সাহিত্য আরো অনেক কিছু পেত, আর একটু সময় পড়লেও বাংলা সাহিত্যের অনেক রসদ তার কাছে জমা হতো। তো আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমি নাহিদার কণ্ঠে আরো অনেক কথা ছিল, অনেক গান করে রেখেছিলাম, আরো অনেক কথা শুনবো, কিন্তু সেই কথা শুনতে আর যাচ্ছি না। অনুময়দের গল্প নাহিদার জীবনে থাকতেই পারে। আমার বান্ধবী অনেক সুন্দরী বান্ধবী, তার জীবনে অনেক অনুময় আসতে পারে, সেই কাহিনী আরেকদিন আমরা শুনবো। আজকে আর সেদিকে আমরা যাব না। আমরা যেটা হচ্ছে, নাহিদা তোমার কণ্ঠে তোমার লেখা আর এই কবিতা শুনবো। আর যেহেতু দর্শকরা অনুরোধ করছে তোমার লেখা একটা কবিতা আমিও করবো, তুমি অনুরোধ করো আর না করো। আমি, অথচ হ্যাঁ, তুমি না আগে না, একবার অনুরোধ করেছিলে। আমি তোমাকে শুরুতেই অনুরোধ করেছি যে তুমি আমার লেখা একটা কবিতা পড়ো। হ্যাঁ, আমি তোমার লেখা একটা করবো, আর যেটা দিয়ে শুরু করেছিলাম, তোমার লেখা একটা কবিতা দিয়ে আজকে শুরু করেছিলাম, আর একটা দিয়ে শেষ করবো। তার আগে তোমার আচ্ছা কণ্ঠে একটা শুনবো। আচ্ছা, আমি আমি খুব ছোট ছোট দুটো কবিতা শোনাই। কিছু ছোট কবিতার সিরিজ চলছে আমার, নিজের লেখা, আমি তার একটা শোনাই। সন্ধে হলেই মনে হতো দরজা ধরে দাঁড়িয়ে আছে রাত, দ্বিধান্বিত পায়ের পাতায় আলতা নূপুর, বিষণ্ণ সংঘাত, মলিনী পাখার নিত্য উড়ান, পাশ ফিরে গায় অবহেলার গান, আপন বাড়ি ইচ্ছে করেই হারায় যখন নিজের কলতান। এটা একটা। আরেকটা খুব ছোট, আত্মান্বেষণ। হাত দোষারোপ করছে পাকে, পা চোখকে, চোখ খিদেকে, খিদে দোষারোপ দিচ্ছে মাথাকে, মাথা কানকে। এত সব হুলস্থুল দেহযুদ্ধে ভয় পেয়ে আত্মা চুপিসারে বেরিয়ে হাঁটতে থাকে অন্ধকারে। এখন সে পাকুড় গাছের তলায় ঘুমিয়ে আছে গুটিসুটি মেরে, বৃক্ষ জন্মের আশায়। এই এর চেয়ে আর বড় কবিতা আমি গেলাম না, ছোট ছোট দুটো কবিতা আজকে পড়লাম বন্ধুদের জন্য। এরপর আমার বন্ধুর কণ্ঠে একটা কবিতা আমরা শুনবো, শুনে বোধহয় হ্যাঁ, বাড়ি আমরা যাওয়া। বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে। আমরা তারপর তোমার কাছ থেকে অল্প একটু এই করোনাকালীন সময়ের একটু মেসেজ নিব। মানে তোমার কণ্ঠে একটা মেসেজ যদি যায়, সেটা অনেকের কাছে, তোমার অনেক ভক্ত আছে, তারা তোমার কথা বেশি শুনবে। কারণ আমরা খুব ক্রান্তি একটা সময়, ক্রান্তিকাল অতিক্রম করছি।
সময় কিছু কথা যাদের কথা শুনলে ভালো লাগে তাদের কথা থেকে শুনলে একটু স্ট্রং হয়। দেখ, তোমার একটা কবিতা আমি করি, আমি সম্প্রতি কবিতাটি করেছি, অত তোমার মনের মতো করতে পারিনি। লস অ্যান্ড প্রফিট। এখানে সুলভে নৈতিকতা বিক্রি হয়, জানা মাত্রই ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করলাম। প্রায় কাছাকাছি পৌঁছে মনে হলো, যা, বিবেকের বাক্সটাই তো ফেলে এসেছি বাড়িতে। এখানে সুলভে সম্পর্ক বিক্রি হয়। ফের ছুটতে শুরু করলাম। অর্ধেকটা পথ পার হতেই টের পেলাম আত্মাটা আনতেই ভুলে গেছি বেমালুম। এখানে সুলভে আদর্শ বিক্রি হয়। এবার কে রোখে আমায়? এক দৌড়ে যেই না ছুটে যাব, তক্ষুনি টের পেলাম বিশ্বাস সাথে নেই। সম্ভবত পথেই পড়ে গিয়ে থাকবে কোথাও। নদী দেখতে গিয়েই বুঝলাম মোটা অঙ্কে চোখ বিক্রি করেছি পাথর ব্যবসায়ীর কাছে। মানুষকে স্পর্শ করতে গিয়ে দেখলাম চড়া সুদে হাত বন্ধক দিয়েছি কুলীন কর্পোরেটদের কাছে। সত্যের কাছে মাথা নোয়াতেই মনে পড়লো আমরা মাথা আমার মাথা নিলাম করেছে পুঁজিবাদীরা। অবশেষে প্রেমের কাছেই নত হতেই দেখি আমার হৃৎপিণ্ডটাও লালসার কীটে করে করে খাওয়া। প্রকৃতির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে গিয়ে অনুভব করলাম সভ্যতা নামক এক ধারালো কুঠার আমার পা দুটিকেও বিচ্ছিন্ন করেছে নিপুণ ভাবে। দেখুন, তবু কি দিব্যি বেঁচে আছি, কি দারুণ রকম ভাবে বেঁচে আছি। কে না জানে বলুন, এই যন্ত্রের নগরে বোধের ব্যবসা যে করেছে মৃত অ্যালবাট্রসের অকেজো পাখার মতো কিছু সান্ত্বনা ছাড়া লভ্যাংশ হিসাবে আর কি বা জমেছে তার। কবিতাটা আমাকে আসলে তুমি জানো যে আমি কারো অনুরোধ সাধারণত রাখি না। তোমার বেশিরভাগ কবিতাগুলো আমাকে নাড়া দিয়ে যায়, এবং একটা কবিতা মনে করুন নামে একটা কবিতা দিয়ে আমি শুরু করেছিলাম তোমার কবিতা পাঠ করা। ওটার পর থেকেই আমি আসলে তোমার কবিতার ভক্ত হয়েছি। আমি সাধারণত কারো ভক্ত হই না। আর বন্ধু নাহিদা সে তো আমার বন্ধু, তার ভক্ত হওয়ার কিছু নেই। বন্ধুর সাথে অনেক রকমের সম্পর্ক থাকে, গালাগালির সম্পর্ক থাকে, মারামারির সম্পর্ক থাকে, আহ তর্কাতর্কির সম্পর্ক থাকে, মান অভিমানের সম্পর্ক থাকে। কিন্তু যেটা হচ্ছে ভালো লাগার ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার লেখা। আমি তোমার লেখার একজন ভক্ত। ব্যক্তি তুমি কেমন সেটা আমার বিবেচ্য বিষয় না, কারণ তুমি আমার বন্ধু, সেখানে অনেক কিছু বিচারের মধ্যে আসবে না। কিন্তু আমি তোমার লেখা, এবং আমার সাথে তুমি জানো কিনা যে আমার অনুনাদের অনেক শিক্ষার্থী তারা তোমার বেশ কয়েকটি কবিতা ইতিমধ্যে রেডি করে ফেলেছে। তুমি গোপালগঞ্জে আসলে তোমাকে সারপ্রাইজ দেবে বলে আমি সেগুলো তোমার সামনে এখনো রিভিল করছি না। তুমি আসবে তখন টের পাবে অনেক ছোট ছোট বন্ধুর কণ্ঠে তোমার বড় বড় কবিতা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আর দীর্ঘায়িত করব না। নাহিদা, তুমি শুধু এই করোনাকালীন সময়ে আমাদের মানে বিশেষ করে সাহিত্য সংস্কৃতির অঙ্গনের মানুষগুলোর কি করা উচিত না উচিত এগুলো নিয়ে সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছ। আহ আসলে করা কি উচিত না উচিত এটা বলার মতন আসলে যোগ্যতা আমার নেই। আমি কি করি আমি সেইটুকু বলতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমার যেটা মনে হয়, আমি শুরুতেই বলেছিলাম, মাঝখানেও বলেছি তোমার এখানে, সেটা হচ্ছে আমি আমার যা কিছু পজিটিভিটি এটা কাজে লাগানোর চেষ্টা করছি। কারণ এই এই রোগটা একটা এমন একটা রোগ যেটাকে রুখতে হলে আমার ভেতরের পজিটিভিটিটাকে কাজে লাগাতে হবে, নিজের মনোবলটাকে শক্ত করতে হবে। এবং সাহিত্যের যারা আছেন, আমার মনে হয় আপনাদের লেখার মাধ্যমে এই সময়টাকে তুলে ধরার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। হ্যাঁ, কাজে যারা লিখছেন তারা আমি মনে করি লিখতে পারেন, আরো আরো বেশি করে লিখুন, আরো বেশি করে এই সময়টাকে ধরে রাখুন। এবং আপনাদের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে দিন যে যেই সচেতনতায় আপনার কথাটা যাতে আরো অনেক মানুষ শুনতে পারে। হ্যাঁ, কিভাবে আমরা আমাদের নিজেদেরকে এই এই ক্রান্তি লগ্নে নিজেদেরকে একজন আরেকজনের সাপোর্টিভ হিসাবে দেখতে পারি, এটা খুব খুব জরুরি। আর শুধু লক্ষ্য রাখুন যে আপনার পাশের কাছের মানুষটি যে আসলে মুখ ফুটে বলতে পারছে না, এরকম মানুষগুলো অসহায় অবস্থায় পড়ছে কিনা, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আর্থিকভাবে না পারুন, মনোবল দিয়ে হলে পাশে থাকুন, তাদের পাশে থাকুন। আর এভাবে পাশে থাকাটাই এখন সবচেয়ে জরুরি আমাদের জন্য মনে করছি। আর আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে
অনুনাদের প্রতিটি বন্ধু, ছোট বন্ধুদের জন্য এবং তাদের অভিভাবক যারা আছেন তাদের প্রতিও আমার অকৃত্রিম ভালোবাসা এবং আহ, আহ, অনুনাদের সাথে থাকবেন আপনারা। অনুনাদটা চালিয়ে নিচ্ছে আমার বন্ধু প্রদ্যোৎ, বন্ধু হিসেবে বলছি না, একজন সাহিত্যকর্মী হিসেবে ও যেভাবে যে অবস্থানে যেতে পারতো, ও আসলে তার কিছুই হতে চায়নি। কিছুদিন আগে একজন কবি সম্পর্কে বলেছিলাম যে তিনি শুধু কবি হতে চেয়েছিলেন। আমার এই বন্ধুর ক্ষেত্রে বলি, ও একজন আসলে সাহিত্যকর্মী হতে চেয়েছে, নিবেদিত সাহিত্যকর্মী। ও ওর এই হতে চাওয়াটাকে আমি খুব সম্মান করি এবং ভালোবাসি। আমি ওর পাশে আছি, আপনি আমার পাশে থাকুন। এভাবে পাশে থাকার মাধ্যমেই আমরা একটা চেইন সার্কেল গড়ে তুলতে পারি এবং যেটা আমাদের সবাইকে বাঁচিয়ে তুলবে। আপনাদের সবার জন্য ভালোবাসা, যারা ছিলেন, যারা দেখলেন এতক্ষণ এবং এতক্ষণ আমাদের সময় দিলেন, সঙ্গ দিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। তোমাকে ধন্যবাদ দেব না, কারণ বন্ধুকে ধন্যবাদ দিতে নেই। আমার অনুষ্ঠান হচ্ছে, আমি তোমাকে ডাক দিলে তুমি এসেছো। তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এসব শব্দগুলো তোমার জন্য নয়। একদম না, আহ, একদম না। তো শুভেচ্ছা শুভকামনা যা, সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে যে অভিভাবক দুজন, তোমার সন্তান দুজন, তোমার মা আছে বাসায়, তার জন্য শ্রদ্ধা। সাবধানে থেকো, সতর্ক থেকো। আর হচ্ছে তোমার যে সত্যিকারের অভিভাবক এই মুহূর্তে যে দুজন, তোমার বাবা এবং মা, মানে তোমার ছেলে এবং মেয়ে, ওদের জন্য অনুনাদের পক্ষ থেকে এবং আমার যারা শরীর আছে সবার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা। আমাদের 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 বাপজান কোথায়? হ্যাঁ, বাবজানকে অনিন্দ, তুমি প্রেমে চলে আসো। এতক্ষণ আমাদের সাথে স্ট্রিমিং ছিল অনিন্দ। সে অনুনাদের, কেমন আছো বাবা? যদিও সে ও এমনি বাইরে খুব বেশি ভোকাল না, কিন্তু ঘরের মধ্যে সে যথেষ্ট ভোকাল, বাপকে নিয়ন্ত্রণ করে। না, তারপরও আমি জানি না তোমার বাবা পৌঁছে দেয় কিনা। তোমাকে আমি একেবারে সামনে থেকে ধন্যবাদ জানাতে চাই বাবা। এবং শুধু ধন্যবাদ না, আসলে তোমাদের ধন্যবাদ জানানো কম হয়ে যাবে। তোমরা বাবা মার যেভাবে সাপোর্টিভ হয়ে উঠছো, যেভাবে সাপোর্ট দিচ্ছ, এই সাপোর্টের জন্য তোমাদেরকে স্যালুট। সুপ্রিয় শ্রোতা, দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতি শুক্রবার একজন বিশেষ অতিথি, আজকে ছিলেন আমাদের সাথে কবি, গল্পকার, সম্পাদক। শুধু এই তিন পরিচয় না, আরেকটা পরিচয় নিয়ে আমাদের অনেক আলাপ করার ছিল, সেটা করা হয়ে ওঠেনি। সে দীর্ঘদিন শিক্ষকতাও করেছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, সব পর্যায়ে সে শিক্ষকতা করেছে, যেটা আমার জীবনেও ছিল। তো সেগুলো নিয়ে কথা বলার ছিল। আমাদের শৈশব কৈশোর নিয়ে অনেক কথা ছিল। এত অল্প পরিসরের সময়, তাও আমরা প্রায় 15 মিনিট সময় বেশি অতিক্রম করে ফেলেছি। তো প্রতি শুক্রবার অন্তর্জালে অনুনাদে একজন বিশেষ অতিথি নিয়ে আমরা, একজন বা দুজন বিশেষ অতিথির সাথে উপস্থিত হই। এই দুঃসময়ে, আমাদের সবার মন খারাপের সময় একটু মনের খোরাক দেওয়ার জন্য, কথা, কবিতা, গানে কিছুটা সময় অতিক্রম করার জন্য। আর সোমবার দিন, প্রতি সোমবার শিশু বন্ধুদের, কিশোর কিশোরী বন্ধুদের এবং উদীয়মান তরুণ শিল্পীদের নিয়ে আমাদের একই আয়োজন থাকে, বাংলাদেশ সময় রাত 9টায় এবং ভারতীয় সময় রাত 8:30টায়। অন্যদের সাথে থাকবেন। এই করোনাকালীন সময়ে সবাই ঘরে থাকবেন, অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং ঘন ঘন স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ধোবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবার জন্য অশেষ শুভকামনা। শুভরাত্রি।